আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? সবাই একটু কমেন্ট করবো যে আমরা সবাই কেমন আছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছে আমি, ইমন স্যার। ইনশাআল্লাহ ক্লাসটি খুবই কার্যকর হবে। সো শুরুতে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করে দিচ্ছি যে তোমরা সবাই আমাদের ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিবা। আর তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও তো। সব একটু কমেন্ট করে জানাও শুনতে পাচ্ছ কিনা। ওকে, অনেকে বলছে শুনতে পাচ্ছি, আবার অনেকে বলছে ভালো আছি। একটু কমেন্ট করে জানাও তো তোমরা সবাই কেমন আছো। আর গতকালকে তোমাদের আমি সাজেশন দিয়েছিলাম, তোমরা কি সবাই সাজেশনটা কি ফলো করেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের সবাইকে কিন্তু গত ক্লাসে আমি সাজেশন দিয়েছিলাম, সবাই সাজেশনটি পড়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও সবাই। ওকে, তো যে কথাই বলছি, আমরা আমাদের ক্লাস থেকে কিন্তু 3 জনকে আমরা পুরস্কৃত করি। এই 3 জন তোমার কি বলতো, এই 3 জন হচ্ছে তোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অর্থাৎ যারা সবচেয়ে বেশি শেয়ার করবে, যারা সবচেয়ে বেশি মেনশন করে কমেন্ট করবে, এরকম আমরা 3 জনকে পুরস্কৃত করব। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই একটু আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবা। এভরিওয়ান সব একটু শেয়ার করে দিবা, এবং শেয়ার করে দিয়ে তুমি কিন্তু স্ক্রিনশট দিবা আমাদের ইমন স্যার পেজে যে স্যার আমি শেয়ার করেছি। তাহলে তোমাদের জন্য থাকবে ইমন স্যার পক্ষ থেকে স্পেশাল গিফট। গতকালকে আমাদের যে ক্লাসটা ছিল ওইখানে কিন্তু তোমরা অনেকে শেয়ার করেছো, আমরা কিন্তু গিফট দেই আজকে দিব। অর্থাৎ দুইটা একত্রিত করে আমরা আজকে কি বলতো গিফট দিব, দুটো একত্রিত করে আমরা আজকে গিফট দিব। তাই তোমরা সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দিবা, এবং শেয়ার যে তুমি করেছো সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমন স্যার পেজের মধ্যে তুমি একটু পাঠাবা। ক্লিয়ার? তুমি যে শেয়ার করেছো সেটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমন স্যার পেজে একটু পাঠাবা। আচ্ছা, কারা কারা শেয়ার করেছে একটু আমাকে কমেন্ট করে জানাও যে স্যার শেয়ার ডান। সব একটু কমেন্ট করে জানাও যে স্যার শেয়ার ডান। যারা শেয়ার করেছে তারা একটু কমেন্ট করে জানাও যে শেয়ার ডান সবাই। ওকে, অনেকে শেয়ার ডান বলেছো, আমি সময় নিচ্ছি একটু, এক মিনিট, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, সব একটু কমেন্ট করে জানাবা শেয়ার ডান লিখে, এভরিওয়ান। ওকে, আচ্ছা, গুড, আমি নিজেও শেয়ার করে দিলাম কিন্তু। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছে একটু কমেন্ট করে জানাও। তোমরা সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করে জানাবা যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা। আচ্ছা, মুস্তাক আহমেদ বলেছে ডান, রাশিদুল ইসলাম বলেছে নিভির নমস্কার ভাই,
12ই বলেছো। আচ্ছা জাকিয়া সরকার আসসালামু আলাইকুম, শেয়ার ডান। ওকে, সব একটু শেয়ার করি এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে সব একটু কমেন্ট করো। সবাই শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে সব একটু কমেন্ট করো সবাই। ওকে আচ্ছা, ওকে আমরা এখনই ক্লাসে আসছি। আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, 30 সেকেন্ড সময় নিচ্ছি। আচ্ছা তোমরা একটু বলো তো, গতকালকে যে আমরা যে গতকালকে সাজেশন দিয়েছিলাম, সবাই কি ক্লাসে ছিল? একটু বলো তো আমাকে। সবাই কি ক্লাসে ছিল এবং তোমরা সবাই কি সাজেশনটা পেয়েছো গতকালকে যে আমি নিয়েছিলাম? সবাই একটু বলো, গতকালকে যে আমি সাজেশন দিয়েছিলাম তোমরা সবাই কি সাজেশন পেয়েছিলা? ওকে আচ্ছা ওয়েট প্লিজ। ওকে 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 আচ্ছা, তাহলে সব একটু খেয়াল করো। আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিব। আমরা জানি রিয়ারেন্স, আজকে আমাদের পড়ানোর টপিকটা কি, সব একটু খেয়াল করো। আমাদের আজকে পড়ানোর টপিকটা হচ্ছে রিয়ারেন্স। খেয়াল করো, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কি বলতো, রিয়ারেন্স এবং কমপ্লিটিং স্টোরি। আমরা জানি এই যে রিয়ারেন্সের মধ্যে কিন্তু তোমরা অনেকেই ভুল করো এবং কমপ্লিটিং স্টোরি অনেকে সঠিকভাবে লেখার নিয়মটা জানো না। আবার অনেকে জানোই না যে কমপ্লিটিং স্টোরি কয় পেজ লিখতে হবে। আমি কি 20 পেজ লিখবো, না 100 পেজ লিখবো, না 50 পেজ লিখবো? স্যার আপনার সাজেশন দিয়ে অনেক উপকার হয়েছে। আজকে ইউসিসি তে মডেল টেস্ট এক্সাম দিছি, ইংলিশ ফার্স্ট পেপারে 1 থেকে 9 সব কমন আসছে। আপনাকে অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছো সাজেশন থেকে সে একটা পরীক্ষা দিয়েছে, আমাদের ইউসিসি মডেল টেস্টে যে কোনো এক জায়গায় হুবহু 1 থেকে 9 কমন আসছে। সব একটু কি কমেন্ট করবে না যে ইনশাআল্লাহ আমরাও কমেন্ট পাবো? সব একটু কমেন্ট করো যে ইনশাআল্লাহ আমরাও কমেন্ট পাবো। আর সব একটু শেয়ার করে দিবে কিন্তু ক্লাসটা, এভরিওয়ান সবাই শেয়ার করে দাও। প্রত্যেককেই বলছি তোমরা সব একটু শেয়ার করে দাও। তাহলে একটু বলো, রিয়ারেঞ্জ এবং কমপ্লিটিং স্টোরি দুইটার মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে বেশি প্রবলেম? সব একটু বলো, এই দুইটার মধ্যে তোমাদের কোনটাই প্রবলেম একটু বেশি? একটু বলো তো আমাকে, বলো এই দুইটার মধ্যে সমস্যা কার একটু বেশি, কোনটাতে সমস্যা বেশি? যে স্যার আমার এটাতে সমস্যা বেশি বা আমার ওইটাই সমস্যা বেশি, সব একটু বলো তো। আচ্ছা সব একটু খেয়াল করো, এই রিয়ারেঞ্জটা কি? রিয়ারেঞ্জ হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবা, এলোমেলো কিছু শব্দ দিবে, এলোমেলো কিছু সেন্টেন্স দিবে, তোমাকে সঠিক করতে হবে। আবার বলছি, এলোমেলো কিছু সেন্টেন্স দিবে, তোমাকে সঠিক করতে হবে। আমরা আজকে দেখব রিয়ারেন্সটা কি, এই রিয়ারেন্স কিভাবে পড়তে হয়, রিয়ারেন্স পরীক্ষা আসলে আমি কিভাবে ইজিলি উত্তর করতে পারি। দেন আমরা পড়ব মোস্ট ইম্পর্টেন্ট রিয়ারেন্স কোনগুলো, অর্থাৎ যে রিয়ারেন্স গুলো আমার না পড়লেই নয়, যেগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখাবো। এবং রিয়ারেন্স উত্তর করব কিভাবে সেটা আমি দেখাবো। স্টোরি রাইটিং আমি কিভাবে লিখবো, টাইটেল দিব কিনা, দেওয়া উচিত কিনা, স্টোরি আমি কয় পেজ লিখবো, এবং স্টোরি রাইটিং যদি আমার কমন না পড়ে আমি কিভাবে উত্তর করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে স্টোরি গুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে রিয়ারেন্স গুলো আছে, আমি এগুলো তোমাদেরকে অর্থ সহ ভালো করে ব্যাখ্যা করে দিব। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছি? একটু কমেন্ট করি। কালকে যে সাজেশন গুলো দিয়েছেন এগুলো আবার রিপিট করলে ভালো হইতো। আচ্ছা যেগুলো সাজেশন দিয়েছে এগুলো কখনো রিপিট হবে না। স্যার ক্রিয়েটিভ স্টোরি লেখাটা একটু দেখেন। হ্যাঁ, এই যে বলছে ক্রিয়েটিভ স্টোরি কিভাবে লিখবো, আমি সেই কথাগুলো বলবো। আবার বলছি, ক্রিয়েটিভ স্টোরি কিভাবে লিখবো সেটা আমি বলবো, কোনো সমস্যা নেই। বাট
তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা, কারণ যারা শেয়ার করবা সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী, কমেন্টকারী, তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের পক্ষ থেকে স্পেশাল কি বলতো গিফট। সো সব একটু শেয়ার করে দিবা। মনে রাখবা রিয়ারেন্স দুই রকম হয়, খুব মনোযোগ দিবা। দুই রকমের, যদি এখন কয় টাইপের হয়, কেমন হয়, এগুলো পড়ার সময় কিন্তু এখন না। তাও আমি একটু হালকা বলি, দেখো রিয়ারেন্স দুই রকম হয়। একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, খেয়াল করো, ব্যক্তি কেন্দ্রিক, খুব মনোযোগ দিবে কিন্তু। আর একটা হচ্ছে কি বলতো অন্য সব। অন্য সব আর ব্যক্তি কেন্দ্রিক হইতে পারে যেখানে একটা পার্সনকে ইন্ডিকেট করে করতে পারে। মনে করো নেপোলিয়ন বোনাপার্টকে বললো, কাজী নজরুল ইসলামকে বললো, রবীন্দ্রনাথ ঠাকুরকে বললো। একটা ব্যক্তি কেন্দ্রিক, যে কোনো স্পেসিফিক একজন ব্যক্তিকে বুঝাইতে পারে, ব্যক্তি কেন্দ্রিক হইতে পারে এটা। আবার এটা ব্যক্তি কেন্দ্রিক ছাড়া অন্য সবগুলোর জন্য হইতে পারে, অন্য সবগুলোর জন্য হইতে পারে। মনে করো অন্য যে কোনো ঘটনা তোমাকে বললো, ডায়নামাইট আবিষ্কারের প্রেক্ষাপট তোমাকে বললো, বাংলাদেশ 1971 সালে জন্ম হয়েছে সেই বিষয়ে তোমাকে বললো, অন্য যে কোনো একটা ঘটনা তোমাকে বলতে পারে। তাহলে দুই রকম হবে। আবার বলছি রিয়ারেন্স কয় রকম হবে? রিয়ারেন্স দুই রকম হবে। এক রকম হইতে পারে কি বলতো ব্যক্তি কেন্দ্রিক, একটা হইতে পারে কি বলতো অব্যক্তিক বা অন্য সব। এখন যদি ব্যক্তি কেন্দ্রিক আসে তাহলে আমরা কিভাবে উত্তরটা করব? যদি ব্যক্তি কেন্দ্রিক ছাড়া অন্য কোনো ভাবে আসে তাহলে আমরা কিভাবে উত্তর করব? আমরা আজকে এই দুটো জিনিস ইনশাআল্লাহ এখানে দেখার চেষ্টা করব, ব্যক্তি কেন্দ্রিক কিভাবে আমরা উত্তর করব, আর ব্যক্তি কেন্দ্রিক ছাড়া অন্য যেগুলো আছে সেগুলোই আমরা কি বলতো কিভাবে উত্তর করব। সবাই একটু লিখবা ব্যক্তি কেন্দ্রিক, খুব মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাকে কিছু স্টেপস বলে দিচ্ছি, এই স্টেপস গুলো মনে রাখবা, সেগুলো কি বলতো কাজে লাগবে, আর কিছু লাগবে না। ব্যক্তি কেন্দ্রিক, ওকে? আচ্ছা, তাহলে ব্যক্তি কেন্দ্রিক আমরা কি পাই সবাই একটু খেয়াল করো। ব্যক্তি কেন্দ্রিক আমরা পাবো কিছু সিকোয়েন্স, যে এই সিকোয়েন্স অনুযায়ী তোমাকে লিখতে হবে। প্রথমে সবাই লিখবা ব্যক্তি কেন্দ্রিক, সবাই নেম, ব্যক্তির নাম। তোমাকে শুরুতে বলবে ব্যক্তির নাম। কিভাবে? হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার? ওয়ান্স আপন এ গ্রেট ম্যান নেম আলেকজান্ডার, বা দেয়ার ওয়াজ এ গ্রেট ম্যান আলেকজান্ডার। এরকম কিছু ক্লু দিয়ে একটা নাম দেওয়া থাকবে। আর মনে রাখবা নাম যখন দেওয়া থাকে তখন সাধারণত শুরুতে এবং স্টার্টিং এ কি দেওয়া থাকে একটু খেয়াল করো। স্টার্টিং এ সাধারণত এটা বলা থাকে, দেখো ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, ওকে? আচ্ছা, দেন বলা থাকে এইভাবে লং এগো, অনেক দিন আগে, লং এগো। আচ্ছা, আবার বলা থাকে এভাবে হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো? হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো? হ্যাভ ইউ হার্ড দ্য নেম হাজী মোহাম্মদ মহসিন ওয়ান ডে, একদা। আচ্ছা, আবার এইভাবে থাকে তোমার দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ, ওকে ফাইন। দেন কি বলতো ডিরেক্ট নেম, ডিরেক্ট নেমও থাকতে পারে। এইভাবে তোমার কি বলতো প্রথম তুমি সেন্টেন্সটা কনফার্ম করতে পারবা যে এইটা আমাদের কি বলতো প্রথম সেন্টেন্স হবে। খেয়াল করো সবাই, তাহলে কিভাবে হবে? ব্যক্তি কেন্দ্রিক। প্রথম কি বলতো ওয়ান্স আপন এ টাইম, যে সেন্টেন্সটাই থাকবে এটা প্রথম আমাকে রিয়ারেন্সে লিখতে হবে। আমি তোমাকে আজকে রিয়ারেন্স নিয়মটা বলবো, স্টুডেন্টিং নিয়মটা বলবো, এবং এই রিয়ারেন্স স্টুডেন্টিং থেকে কোনটা কোনটা পড়তে হবে সেগুলো তোমাকে আমি ব্যাখ্যা করে দিব, এবং মোস্ট ইম্পর্টেন্ট রিয়ারেন্স স্টোরিগুলো আমি সুন্দরভাবে আলোচনা করে দিব যাতে তুমি বাসায় নিজে নিজে পড়তে পারো বা পরীক্ষা হলে উত্তর করতে পারো। জাস্ট মনোযোগ দিয়ে শুনবা। তাহলে যদি বলো ওয়ান্স আপন এ টাইম, লং এগো, হ্যাভ ইউ হার্ড দ্য নেম, ওয়ান ডে একদা, দেয়ার ইজ এ গ্রেট ম্যান, দেয়ার ওয়াজ এ গ্রেট ম্যান, ডিরেক্ট নাম থাকবে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ গ্রেট পায়াস ম্যান। এই জাতীয় যখন কিছু থাকবে তুমি মনে রাখবা যে এইটাই হচ্ছে আমার কি বলতো ফার্স্ট লাইন। তাহলে প্রথম কি আসবে? নাম। আর নামগুলো সাধারণত এইভাবে আসবে। আচ্ছা, দুই নম্বর কি আসবে? দেখো নাম মনে করে চলে গেছে, ওকে? তার নামের পরে কি আসবে? দুই নম্বর বার্থ, জন্মস্থান, জন্ম বলবে যে হি ওয়াজ বর্ন বা শি ওয়াজ বর্ন, সে এখানে জন্মগ্রহণ করেছে, ওইখানে জন্মগ্রহণ করেছে, জন্মস্থান দিবা। দেন তার প্যারেন্টস সম্পর্কে লিখবা, তার প্যারেন্টস, হ্যাঁ, his father's name, his mother's name, her mother's name, her father's name, এই ফাদার মাদার নাম আসবে। দেন তার শৈশব, চাইল্ডহুড,
চাইল্ডহুড শৈশবে কি করেছে, হি ওয়াজ ভেরি কানিং বা হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট ইন হিজ কি বলতো চাইল্ডহুড, এই জাতীয় কথাবার্তাগুলো আসবে। কেমন আছেন, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, দেন তার পড়াশোনা সম্পর্কে, এডুকেশন, সে কোথায় পড়াশোনা করেছে, এগুলো সব স্টেজ যে থাকবে তা না, বাট এই সিকোয়েন্সে তুমি লিখবা। এডুকেশন কি বলতো, শিক্ষা আসবে, এখানকার শিক্ষা আসবে যে হি ওয়াজ গ্রাজুয়েটেড ফ্রম বা হি বিকেম এ ডক্টর ফ্রম ড্যাশ ড্যাশ, এই জাতীয় শিক্ষা আসবে। তারপরে মনে করে দেখো, জন্মগ্রহণ করেছে, বাবা নাম তার শুনেছ, জন্মগ্রহণ করেছে, বাবার মার নাম শুনেছ, তার শৈশব বলেছ, তার শিক্ষা জীবন বলেছ। এখন কি বলতো, এখন সে চাকরি করবে, চাকরি করবে, জবে যাবে, জবে গিয়ে কি বলতো চাকরি খুঁজবে, বা যে চাকরি সে করেছে সেটা অথবা তার কাজ কি ছিল সেটা, জব অথবা ওয়ার্ক, সে কি কাজ করেছে, কাজগুলো এখানে আসবে। আচ্ছা 7 নাম্বার তুমি কি আনবা, ফ্যামিলি মেম্বারস, ফ্যামিলি মেম্বারস, ফ্যামিলি মেম্বারস। ওকে, বলবা যে he was 3 sons and কি বলতো 1 daughter, এই জাতীয় কথাবার্তা বলবে, ফ্যামিলি মেম্বার এখানে আসবে। আচ্ছা 8 নম্বর তোমার কি আসবে, 8 নম্বর আসবে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন অর্থাৎ যে ব্যক্তি সম্পর্কে তোমার এরিয়াসটা হচ্ছে তার কন্ট্রিবিউশনটা কি, সে সমাজের জন্য, দেশের জন্য, শিক্ষার জন্য কি করেছে সেটা এখানে আসবে। আসসালামু আলাইকুম স্যার, লেট হয়ে গেল, লেট হয়েছে কেন, লেট করা যাবে না। আচ্ছা 9 নম্বরে তুমি যেটা আনবা সেটা হলো তার ডেথ, তার মৃত্যু, সে কবে মারা গিয়েছে, যদি মৃত্যু না থাকে তাহলে আসবে রিমেম্বার, রিমেম্বার অর্থাৎ আমরা তাকে কি করি বলতো, স্মরণ করি। ওকে, এই হচ্ছে মনে করো তোমার রিঅ্যারেঞ্জের সঠিক নিয়ম যদি ব্যক্তি কেন্দ্রিক হয়। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা একজন বলছে নোয়াখালী বিভাগ চাই, ঠিক আছে নোয়াখালী বিভাগ দেওয়া হবে, তবে ভাই এখানে না, আমরা নোয়াখালী বিভাগের জন্য আমরা পার্লামেন্টে কি বলতো আর্জি জানাবো, এখানে না। ওকে, এখানে বললে কোনো লাভ হবে না। আচ্ছা সবাই একটু বড় তাকাই, তাহলে সবাই একটু দেখো, নেম প্রথমে কি আনবো, নাম, তারপরে কি বলতো জন্ম, সে কত সালে জন্মগ্রহণ করেছিল বা কোন জায়গায় জন্মগ্রহণ করেছিল। প্যারেন্টস, তার বাবা মার সম্পর্কে জানবো, তার বাবাকে, তার মাকে। আচ্ছা যেমন আমাদের বিখ্যাত একজন কবি আছে কায়কোবাদ, কবি কায়কোবাদের মায়ের নাম কি, দেখি সবাই একটু বলতো। কবি কায়কোবাদের মাও কিন্তু একজন কবি ছিলেন, নামটা কি একটু বলবা সবাই। দেন আমরা কাকে আনবো, চাইল্ডহুড, শৈশবটা কেমন কেটেছে, অনাথ ছিল বা অভাবী ছিল বা জমিদার ছিল, যেমন মাইকেল মধুসূদন দত্ত ছিল কিন্তু জমিদার। আচ্ছা এডুকেশন, শিক্ষা কোথা থেকে নিয়েছে। দেন জব বা ওয়ার্ক, সে কোথায় কাজ করেছিল, কোন সেক্টরে কাজ করেছিল। দেন হচ্ছে কি বলতো তার ফ্যামিলি মেম্বার, তার পরিবারে অন্য কারা কারা আছে। দেন কন্ট্রিবিউশন, সে কি অবদান রেখেছে, যেমন আলফ্রেড নোবেল যদি হয়, আলফ্রেড নোবেল যদি হয় তাহলে আমরা কি বলবো, ডায়নামাইট আবিষ্কার করেছিল। কাজী নজরুল ইসলাম যদি বলি তাহলে আমরা কি বলবো, মেড এ লট অফ কি বলতো পোয়েট্রি ভার্সন, প্রচুর পরিমাণ কি বলতো কবিতা বা সাহিত্য অংশ আমাদেরকে উপহার দিয়েছিল। দেন মৃত্যু, মৃত্যু যদি বরণ না করে তাহলে আমরা তাকে স্মরণ করব। ক্লিয়ার, এইভাবে ব্যক্তিকে লিখতে হবে। সবাইকে বুঝছি। জান্নাতুল মাওয়া বলেছে স্যার কেমন আছেন, আমি ভালো আছি, তোমরা কেমন আছো। আচ্ছা সবাই বুঝছি কি একটু কমেন্ট করি, তোমরা কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে উইদাউট ক্লুজ এর ক্লাসে, হ্যাঁ উইথ ক্লু উইদাউট ক্লু ক্লাস নিবে ইনশাআল্লাহ। আচ্ছা সবাই একটু আমরা কি কমেন্ট শেয়ার করেছি, কারা কারা শেয়ার করেছে দেখে একটু কমেন্ট করো তো। যারা শেয়ার করেছো তারা একটু মেনশন করে একটু কমেন্ট করো, আমি দেখতে চাই যে কারা কারা শেয়ার করেছো। সব একটু শেয়ার করে মেনশন করে কমেন্ট করে যে স্যার শেয়ার ডান। সবাই সবাই একটু শেয়ার করে মেনশন করে কমেন্ট করে দেখি কারা শেয়ার করেছে, এবং তোমাদের মধ্য থেকে কিন্তু আমরা 3 জনকে স্পেশালি গিফট দিব। ওকে আচ্ছা সবাই একটু শেয়ার করো। ওকে ফাইন, তাহলে দেখো আমরা এটা বললাম। আচ্ছা এবার এই ব্যক্তি কেন্দ্রিক হবে, আরেকটা হচ্ছে অব্যক্তিক, মানে ব্যক্তিহীন। যেটা অব্যক্তিক যদি হয়, সাধারণত কোনো ঘটনা হয় বা কোনো ঐতিহাসিক বিষয় হয়, ঐতিহাসিক কি বলতো বিষয় হয়, অথবা কোনো যুদ্ধ হয়। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো টেন্সটা মাথায় রাখবা। টেন্স মাথায় রাখবা, এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, টেন্স কে মাথায় রাখবা।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সাল, এখানে সাল দেওয়া থাকবে 1920 সাল বলা আছে, আবার 1900 কি বলতো 81 বলা আছে, আবার 1953 বলা আছে, আবার 1912 সাল বলা আছে। তাহলে এই যে সালগুলো আছে এগুলো কিন্তু তুমি মনে রাখবে, এগুলোর দিকে মনে রাখলে তুমি অনেকগুলো উত্তর কি বলতো পেয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছি? রিয়ারেন্স নিয়ে তো প্যারা নেওয়ার দরকার নাই, আমি তোমাকে এখন যে রিয়ারেন্স গুলো বলে দিব, যেগুলো তোমাকে শিখাবো, দেখবে সব কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সবাই ক্লিয়ার করি, যদি অব্যক্তিক হয় মানে ব্যক্তি ছাড়া অন্য কিছু আসে বা কোনো ঘটনা বলা থাকে বা ঐতিহাসিক বিষয় বা যুদ্ধ সম্পর্কে তোমার রিয়ারেন্স আসে, তাহলে প্রথম মনে রাখতে হবে টেন্স দিকে মনে রাখতে হবে। টেন্সটা কোন টেন্সের, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, কোন টেন্স, টেন্সটা মনে রাখতে হবে। দেন আমাকে মনে রাখতে হবে সাল 1920 এর 21 এর 53 12, তুমি জেনুইনলি নরমালি বুঝতে পেরেছো। এখানে কোন সালটা আগে আসবে দেখে একটু বলো তো আমাকে সবাই, এখানে কোন সালটা আগে আসবে দেখে সবাই একটু কমেন্ট করো, এগুলোর মধ্যে কোন সালটা আগে আসবে সবাই একটু কমেন্ট করো। এটা জেনুইনলি বুঝতে হচ্ছে 1912 আগে, তারপরে 20, তারপরে 53, তারপরে কি বলতো 1981। এইগুলো মনে রাখলে তুমি উত্তরটা কি বলতো করে ফেলতে পারবা। রিয়ারেন্স নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। মনে করো রিয়ারেন্স তোমার সবগুলো হইতে হবে এমন না, তোমার 3-4টা হইছে বাকি ভুল হইছে তাও তুমি 50% মার্কস পাবা। রিয়ারেন্স নিয়ে প্যারা পাওয়ার দরকার নাই, বাট প্যারা পাইতে হবে কি তোমাকে উত্তর করতে হবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা ইমন ভাই যিনি ক্যামেরা ধরে কমেন্টে রিপ্লাই দিচ্ছে তাকে একটু আপনার সাবেকদের ব্যাপারে বলে দিবেন, আমরা তো মাঝে মাঝে এখনো ক্লাস আছে শুধু মিস করি বলে একটু মজা নিতে চাই। আচ্ছা কোনো সমস্যা না। মেহাদি হাসান ভাইয়া তুমি কেমন আছো, ভালো আছো? ওকে কোনো সমস্যা নেই, আমরা সবাই আপন। মেহাদি তুমি কেমন আছো একটু জানাবো ভাইয়া। ওকে ফাইন। আচ্ছা সবাই একটু খেয়াল করি আমরা, তাহলে সবাই একটু দেখো এইভাবে আমরা রিয়ারেন্স লিখবে। এখন আমরা চলে যাই আজকে আমাদের ক্লাসে। আমি ইমন স্যার তোমাদের সাথে আছি, দেখতে পাচ্ছ আমি 40 বিসিএস এ ক্যাডার হয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এমবিএ করেছি এবং আমার ফাইনাল শাসন ইংলিশ বইটা আমারই লেখা। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা প্রি অ্যাডমিশন যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রি অ্যাডমিশন এইচএসসি এর পরে যে অ্যাডমিশন টেস্ট দিবা তার প্রি অ্যাডমিশনের ডিসকাউন্টে এখনই ভর্তি নিচ্ছি। আচ্ছা এবার চলে আসো, আলহামদুলিল্লাহ আমার ইংরেজি প্রাইভেট বেস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিকে ফার্স্ট হয়েছে। তোমরা কি অভিনন্দন জানাবে না, কনগ্রাচুলেশনস বলবে না তোমরা? আমার প্রাইভেট পেজ থেকে হলি ক্রস কলেজের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক থেকে কয় ইউনিটে ফার্স্ট হয়েছিল, হ্যাঁ, এবং সে কিন্তু ইউসিসির শিক্ষার্থী, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এবং আমার প্রাইভেট থেকে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও জাস্ট আমার কথাগুলো শুনলে হবে। বিইপিতে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এবং কি বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে আমার স্টুডেন্ট নাহিদ। দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আলী অফসরি, যে ম্যাডাম এখন তোমাদের ক্লাস নেয়, সেও কিন্তু আমার স্টুডেন্ট এবং এরা সবাই কিন্তু ইউসিসি শিক্ষার্থী ছিল। আচ্ছা এবার চলে যাই আমাদের আজকের যে ক্লাস ছিল, একটু মনোযোগ দাও। রিয়ারেন্স খুব মনোযোগ দিবা, আমি রিয়ারেন্স গুলো তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি সুন্দরভাবে, জাস্ট তুমি আমার কথা শুনবা। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যে কোনো দরকারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, ক্লিয়ার? আর প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবা। বলছে কি একটা দেখো, এ ল্যাড এন্ড এ টিচার, আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে রিয়ারেন্স এবং স্টোরি রাইটিং কিন্তু সেম। আবার বলছি রিয়ারেন্স এবং স্টোরি রাইটিং কিন্তু কি বলতো সেম, অর্থাৎ রিয়ারেন্সটা স্টোরি রাইটিং এ আসতে পারে, স্টোরি রাইটিংটা রিয়ারেন্সে আসতে পারে। সো এগুলো মনে রাখতে হবে। দেখো এ ল্যাড এন্ড এ টিচার, ল্যাড মানে হচ্ছে ছেলে বা ছাত্র। একটু মনোযোগ দাও, আমি কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি। একজন ছাত্র, আমি গল্পগুলো যদি সবগুলো জাস্ট তোমাদেরকে বলে দেই, একটা গল্প বলতে আমার সময় লাগবে 30 সেকেন্ড। আমি কি সবগুলো গল্প বলে দিব? একটু আমাকে বলো তো, গল্পগুলো যদি বলে দেই তাহলে তুমি কিন্তু পুরোপুরি না পড়া আইডিয়া করে লিখতে পারবা। আমি কি গল্পগুলো বলে দিব? সব একটু কমেন্ট করে জানাও তো, এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করো আমি কি গল্পগুলো বলে দিব কিনা। আর তোমরা কি ফ্রেন্ডদেরকে মেনশন করে শেয়ার কমেন্ট করেছো, শেয়ার করেছো? সব একটু বলো তো আমাকে, সবাই কি শেয়ার করেছে একটু বলো তো আমাকে। আচ্ছা ওকে, ক্যামেলিয়া লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, কংগ্রেচুলেশনস বলেছো, মাস্টারপি থ্যাংক ইউ। তোমরা যারা প্রি অ্যাডমিশন কোর্সে ডিসকাউন্টে ভর্তি হতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা। আচ্ছা
অনেকে বলতে চায় জি স্যার বলেন। হ্যাঁ আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। এটা বিভিন্ন জায়গায় আসবে, এই গল্পগুলো আমি বলে দিলে এটা উইথ ক্লুতে আসতে পারে, উইদাউট ক্লুতে আসতে পারে, এটা রিয়ারেঞ্জে আসতে পারে, কমপ্লিট স্টোরিতে আসতে পারে। আচ্ছা, মাঝে মাঝে কম্পোজিশনের মধ্যে এগুলো চলে আসে। দেখো, একজন বালক একবার এক টিচারের কাছে গেল, মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, গিয়ে বলল যে স্যার আমি আপনার কাছ থেকে শিখতে চাই। মনে করো এখানে তোমাদের অনেকে কমেন্ট করছে, এগুলো একজনকে আমি নিচ্ছি, মনে করো কাকে নিব কাকে নিব কাকে নিব। মনে করো এখানে কমেন্ট করছে সাইমা সুলতানা, সাইমাকে আমি নিলাম। সাইমা আমার কাছে আসলো, এসে বলল যে স্যার আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আমি আমার জ্ঞানের ভান্ডারকে আরো আরো অনেক বেশি কি বলতো এগিয়ে নিতে চাই। এটা যখন বললো আমি ভাবলাম দেখি তো এই মেয়ের মধ্যে কতটুকু ম্যাচুরিটি আছে, এই মেয়ে কতটুকু পারবে। তখন আমি সাইমাকে বললাম, সরি লেট তো হলো ছেলে হয়, সাইমা হয় না। মনে করো সাইমা, মনে করো ওকে। এখন আমি ওকে বললাম যে ল্যাডের কি বলতো এই ফ্যামিলিটা হচ্ছে কিন্তু ল্যাস। আচ্ছা, তখন শিক্ষক ওই ছাত্রকে বলল আচ্ছা বলো তো, তোমাকে আমি শেখাবো, তার আগে তুমি আমার একটা প্রশ্ন উত্তর দাও। বলছে বলেন। বলছে বলো তো পৃথিবীর কোথায় আমাদের প্রভু আছেন, গড আছেন, আল্লাহ আছেন, কোথায় আল্লাহ আছেন, আছেন কোথায় আল্লাহ? এই প্রশ্ন করেছে টিচার কাকে? ছাত্রকে। তখন ছাত্র বলল ঠিক আছে স্যার আমি আপনার প্রশ্নের উত্তর দিব, বাট আগে আপনি আমার একটা কোশ্চেন উত্তর দেন। বলছে বলো, আপনি আগে বলুন তো যে আল্লাহ বা প্রভু বা গড কোন জায়গায় নাই। তখন তো স্যার বিপদে পড়ল, ওরে বাপরে, আমি বললাম আল্লাহ কোথায় আছে, ও উত্তর করে প্রশ্ন করে আল্লাহ কোথায় নেই আপনি আগে বলেন। তার মানে এই ছেলের ট্যালেন্ট, ওরে শেখানো যাবে। তখন থেকেই শিক্ষক তাকে কি বলতো শিক্ষা দিল, এবং সে অনেক বেশি এনরিচড নলেজ দিয়ে। এইটাই গল্প। আচ্ছা, এ ক্রো এন্ড এ পিবলস, পিবল মানে বুঝছো নুড়ি পাথর। একটি ক্রো মানে কাকের পিপাসা লাগছে, সে পানি খাবে কোথাও পানি পাচ্ছে না। সে একটা কলসি পেল, কলসি তো অল্প একটু পানি। তখন সে কি করলো, এই কলসির পানিতে পাথর ফেলে একটা করে পাথর যখন পেলো, পানি উপরে উঠতে লাগলো। অনেক পাথর পেলে পরে পানি যখন অনেক উপরে চলে আসলো, তখন সে কি বলতো পানি খেলো, আবার তৃষ্ণাটা মিটালো। এইটা হচ্ছে এ ক্রো এন্ড পিবলস, দ্যাট মিন্স where there is a will there is a way, ইচ্ছা থাকিলে উপায় হয়। where there is a will there is a way, ইচ্ছা থাকিলে উপায়। আচ্ছা, a fox and grapes, আচ্ছা a fox মানে কি বলতো শিয়াল, grapes মানে কি সবাই কি বলবো তো, grapes মানে আঙ্গুর। এক শিয়াল একবার কি করেছে বলতো, আঙ্গুর খেতে গেছে। একটু সাইড হলে ভালো হতো স্যার, এসে দেখে নাও। এক শিয়াল আঙ্গুর খেতে গেল, গিয়ে আঙ্গুর উপরে এভাবে লাফ দিচ্ছে, এভাবে লাফ দিচ্ছে। এই যে মনে করো এই যে ভাইয়ের এখানেও খাবার কিন্তু আছে, ওকে কি খাবার আছে এখানে দেখো তো, কলা আছে, কলা। এই যে কলা, মনে করো কলা আমি খাচ্ছি, পাচ্ছি না। তখন শিয়াল কি করলো, আঙ্গুর পাচ্ছে না। তখন সে বলে থাক, আঙ্গুর ফল টক, গ্রেপস আর সাওয়ার, আঙ্গুর ফল কি বলতো টক। এই কথা বলে সে চলে যায়। এইটা হচ্ছে ফক্স এন্ড দ্য গ্রেপস। আচ্ছা, নাম্বার দ্য সুলতান এন্ড দ্য অ্যাপ্লিক্যান্টস। কি করে দেখো, সুলতান ছিল কি বলতো রাজা, সে একবার তার রাজ্যের জন্য ট্যাক্স কালেক্টর, খেয়াল করো ট্যাক্স কালেক্টর নিয়োগ দিবে একজনকে। কাকে বলতো, একজনকে। এখন অনেকে আবেদন করেছে, এদের মধ্যে থেকে অনেস্ট কে, সৎ কে, এরকম একজনকে সে কিন্তু নিয়োগ দিবে। এখন একজনকে যে নিয়োগ দিবে সে বুঝবে কিভাবে সে সৎ? তখন সে পরামর্শ করে একটা কাজ করলো, যারা অ্যাপ্লিক্যান্ট ছিল তাদের রাস্তার মধ্যে কিছু স্বর্ণের মোহর রেখে দিয়েছে। হ্যাঁ, যারা আসার সময় মোহরগুলো দেখবে, যারা লুবি তারা পকেটে ঢুকাবে, যারা লুবি না তারা ঢুকাবে না। এইভাবে যে লুবি না, যে পকেটে ঢুকাবে না, রাজা তাকে পেয়ে যাবে। আচ্ছা, এন্ড সবাই আসার সময় 7 জন ছিল মনে, মেবি 7 বা 8 জন, তার মধ্যে একজন কি বলতো মোহরটা পেয়েও নেয় নাই, তার লোভ নাই। বাকি সবাই কিন্তু একটা করে মোহর নিয়ে গেছে। এন্ড রাজার কাছে যখন আসলো, রাজা বলো তোমরা কারা সৎ, আমি একজনকে নিব। বলছে আমরা সবাই সৎ। তখন রাজা বলো ঠিক আছে আমি দেখবো কারা কারা সৎ, তোমরা এদিকে আসো, সবাই নাচা শুরু করো। এখন নাচতে শুরু করেছে, নাচতেই কি বলতো মোহরটা লুকিয়ে সেটা পড়ে যাবে না। তখন ওই একজনই শুধু নাচলো, আর বাকিরা বলো না রাজা মশাই আমার লজ্জা লাগে, আমরা পারবো না, তারা চলে গেল, নাচলো না। তো যে যারা নাচলো না, রাজা বুঝে গেল তাদের কাছে মোহর আছে, কেন লাপালে মোহর পড়ে যাবে। আর যে নাচলো সে সৎ, তার কাছে মোহর নাই, রাজা তাকে কি বলতো নিয়োগ দিল। আচ্ছা স্যার, ওদিন পঞ্চগড়ে ক্লাস নিয়েছেন, খুব ভালো লাগছিল, আজকে এখানে দেখে আরো ভালো লাগছে স্যার। তাসলিমা দৃষ্টি, থ্যাংক ইউ ভেরি মাচ তাসলিমা। ওকে, আচ্ছা এবার দেখো
দ্য গ্রোসার এন্ড দ্য দেখো দ্য গ্রোসার এন্ড দ্য ফ্রুট সেলার, খুব মনোযোগ দিবা। গ্রোসার মানে বুঝো মুদি দোকানি, গ্রোসার মানে মুদি দোকানি, আর ফ্রুট সেলার মানে ফল বিক্রেতা। একবার এক কি বলতো ফল বিক্রেতার কাছ থেকে একজন মুদি দোকানি দাড়িপাল্লা ধার নিয়েছিল। দাড়িপাল্লা যে ধার নিয়েছিল, তখন ফ্রুট সেলার কয়েকদিন পরে মুদি দোকানের কাছে গিয়ে বলেছে, ভাই আমার দাড়িপাল্লা গুলো ফেরত দেন। তখন এই গ্রোসার বলল যে, আরে ভাই তোমার দাড়িপাল্লা তো ইঁদুরে খেয়ে ফেলেছে। তখন এই মুদি দোকানি বলল, ভাই এটা কেমনে সম্ভব, এই সরি এই ফল বিক্রেতা বলে কেমনে সম্ভব, এই ইঁদুর কি এত বড় কাঠের লোহার দাড়িপাল্লা খেতে পারে? তখন গ্রোসার বলছে, আমি জানি না ভাই, কিভাবে জানি খেয়ে ফেলেছে। তখন এই ফ্রুট সেলার মন খারাপ করে চলে আসলো, এসে একটা বুদ্ধি করলো। বুদ্ধি করে এই গ্রোসারকে বলল যে, ভাই আপনার ছেলেটাকে একটু আমার সাথে দেন। কয়েকদিন পরে বললো আর কি, আমি তো গম জুতাবো মাল কেনার জন্য, একা তো পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে নিয়ে যান। তখন এই ফ্রুট সেলার ছেলেকে নিয়ে গেল, ফেরত এসে ছেলেকে আর ফেরত দেয় নাই। তখন ফ্রুট সেলার বললো, ভাই আমার ছেলে কই? তখন এই ফ্রুট সেলার বলেছে গ্রোসারকে, ভাই আপনার ছেলেকে তো কাকে নিয়ে গেছে। তখন গ্রোসার বলে, বাইরে ফাইজলামি করেন, এত বড় জেলাযন্ত্র মানুষকে কি কাক নিতে পারে, ছোট প্রাণী? তো ভাই ঠিক যেইভাবে ইঁদুর লোহার তৈরি দাড়িপাল্লা খেতে পারে, সেইভাবে ছোট কাক বড় ছেলে আপনার বাচ্চাকে নিয়ে চলে গেছে। তখন এই গ্রোসার বুঝতে পারছে, ও বুঝছি কাহিনী তাইলে। তখন গ্রোসার অনুতপ্ত হলো, তার দাড়িপাল্লা ফেরত দিল এবং ফ্রুট সেলার তার সন্তানকে ফেরত দিল। ওকে ফাইন, এবার আমরা চলে যাই 6 নম্বর, the judge and his sticks to find out the thief. একবার এক গৃহকর্ত্রী বা মাস্টারের বাড়িতে একটা অলংকার চুরি হলো, মূল্যবান সামগ্রী। তখন সে সন্দেহ করে তার চাকরদেরকে, কিন্তু সে খুঁজে পাচ্ছে না যে কারা কে নিয়েছে। তখন সে এক জাজের কাছে এলো, বিচারকের কাছে, যে আমার এই বিচারটা করে দেন, কে নিয়েছে। তখন এই বিচারক তার সকল চাকরদেরকে আসতে বলে যে, আসো তোমরা, এসে একে একে বলো তোমরা কে কে নিয়েছো। না আমি নিয়ে নাই, কেউ রাজি হচ্ছে না। তখন বিচারক এই প্রত্যেক চাকরকে একটা করে লাঠি দিল, বলো তোমরা লাঠিগুলো বাসা নিয়ে যাও, আমি মন্ত্র দিয়ে দিয়েছি, যে চুরি করেছে তার লাঠিটা 1 ইঞ্চি বেড়ে যাবে। মনে করো আছে এতটুকু, যে চুরি করেছে তারটা এতটুকু হয়ে যাবে। তখন সবাই বাসায় গেল, যেটা চুরি করছে সে ভাবলো খাইছে রে, আমার লাঠিতে 1 ইঞ্চি বেড়ে যাবে। সে বাসায় গিয়ে 1 ইঞ্চি কাটতে দিছে। আগে ছিল এতটুকু, কাটার পর হয়ে গেল এতটুকু, সবাই জমা দিল। আর বিচারে দেখলো এর লাঠি 1 ইঞ্চি কম, তার মানে কি এই চুরি করেছে, চোর ধরা পড়ে গেছে। আচ্ছা, দ্য কিং এন্ড এ গুড অ্যাস্ট্রোলজার। একবার এক অ্যাস্ট্রোলজার মানে বুঝো জ্যোতিষ। একবার এক জ্যোতিষ এক রাজার রাজ্যে আসলো। রাজা আবার ভবিষ্যৎ শুনতে ভালো লাগে নিজের। রাজা তাকে ডেকে বলল, আমার ভবিষ্যৎ করো। তখন জ্যোতিষ এমন কিছু কথা বললো যেটা রাজার ভালো লাগে নাই। তখন রাজা খুব জোরে এই জ্যোতিষকে মৃত্যুদণ্ড দিল, যা এরা জেলখানা নিয়ে যা, এর মৃত্যুদণ্ড। জ্যোতিষ তো বলে বিপদে, কি রে ভাই সত্য কথা কইতে গিয়ে এখন আমি বললাম কি বলতো বিপদে। অনেক সুন্দর আপনার ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ অন্য কোন বিষয়ে ক্লাস হবে কি? সামিরুল ইসলাম, ক্লাসটা মনোযোগ দিয়ে করো ভাই। আচ্ছা, তখন এই জ্যোতিষ বললো কি করা যায়। তখন রাজা তাকে বলল, তোমাকে তো মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, এবার তুমি একটু আমাকে বলো তো যে আমি কবে মারা যাব। তখন জ্যোতিষ বলেছে, রাজা মশাই চন্দ্র সূর্য আকাশ সাক্ষী দিচ্ছে যে আমার মৃত্যুর 10 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আপনি মারা যাবেন। তখন রাজা বলল, খাইছে রে, এরা যদি মেরে ফেলি তাহলে তো 1 সপ্তাহের মধ্যে আমি মরে যাবো। ভাই দরকার নাই, ওরা ছাড়া দে। পরে ওরে ছেড়ে দিয়েছে, সে চলে গিয়েছে। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করে বুঝতে পেরেছে কিনা। 8 নাম্বার, an English boy and Napoleon. নেপোলিয়ন একবার দেখলো এক ইংরেজ বালক তার এলাকায় ফ্রান্সে সমুদ্রের মধ্যে একটা নৌকা বানাচ্ছে। তখন নেপোলিয়ন ওই বয়কে বলল, কি ব্যাপার তুমি নৌকা বানাচ্ছ কেন? তখন ছেলেটা বলল, দেখো আমার বাড়ি হচ্ছে সমুদ্রের ওই পারে, মানে ইংল্যান্ড, আর আমি আছি এখন ফ্রান্সে, আমি বাড়িতে যাব। আমার মাকে আমি অনেকদিন দেখি না, আমার মার জন্য আমার খারাপ লাগছে, আমি বাড়ি যাব। নেপোলিয়ন দেখলো তার মায়ের প্রতি ভালোবাসা, এটা দেখে সে আবেগে আপ্লুত হলো এবং তার যাওয়ার জন্য সকল ব্যবস্থা করে দিল। আচ্ছা, নোবেল প্রাইজ এন্ড আলফ্রেড বার্নার্ড নোবেল, এটা আমরা সবাই জানি, এটা বলার দরকার নাই। রবার্ট ব্রুস এন্ড স্পাইডার মানে হচ্ছে মাকড়সা।
মাকড়সা। রবার্ট ব্রুস একবার তার রাজ্য হারিয়ে ফেলল, হারিয়ে একটা দুর্গম গুহায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সময় উনি ভাবলেন কিভাবে রাজ্য উদ্ধার করা যায়। তখন দেখে যে একটা মাকড়সা এই পার থেকে ওই পার যাওয়ার জন্য অনেকবার ট্রাই করতেছে, পারতেছে না। তারপরে অনেক কষ্টে সে তার গন্তব্যে চলে গেছে। তখন এই রবার্ট ব্রুস ভাবলো যে ও তাহলে এখন থেকে আমিও এভাবে কি বলতো চেষ্টা করব এবং বারবার ট্রাই করে আমার রাজ্য নিব। তারপর সে ঝাঁপিয়ে বলো তার বিপক্ষের পক্ষে, অবশেষে সে কি করে বলতো রাজ্যকে কেড়ে নিয়ে আসতে পারলো। এটাই মূল কথা। অ্যান্ড্রিকিউস এন্ড এ উন্ডেড লায়ন। অ্যান্ড্রিকিউস একজন ব্যক্তি যে কিনা একটা সিংহের পায়ে একটা কাঁটা আটকাইছিল। সে জীবনের ঝুঁকি নিয়ে সিংহের পা থেকে কাঁটাটা কি বলতো খুলে দিয়েছিল। অবশেষে কি করলো বলতো সিংহটা কাঁটা মুক্ত হলো, ব্যথা মুক্ত হলো। একদিন অ্যান্ড্রোকলসকে এক রাজা আটকালো, বন্দি করে রাখলো এবং তাকে ওই লায়নটাকে সিংহটাকে আটকিয়ে 1 মাস কিছু খাবার দেয় নাই। পরে 1 মাস পরে ছেড়ে দিল এই অ্যান্ড্রোকলসের কাছে যে সিংহ তাকে খেয়ে ফেলবে। কিন্তু সিংহ তার কাছে কি দেখলো যে না এই তো সেই লোক যে তার কি করেছে বলতো প্রাণ রক্ষা করেছে। সিংহ তার কাছে কি মাথা নত করেছে এইভাবে। গুড, এইভাবে কি বলতো গল্পটা। টু ফ্রেন্ড এন্ড এ বিয়ার। দুজন বন্ধু বাগানে হাঁটতেছিল, তখন ভালুক চলে আসে। এক বন্ধু আরেক বন্ধু করে গাছে উঠে যায়। তখন নিচের যে মাটির বন্ধু সে এইভাবে শুয়ে থাকে। ভালুক এসে তার নাক মুখ শুকে দেখে মরা মানুষ, আর ভালুক তো মৃত মানুষ খায় না। তখন কি বলতো ভালুক মৃত মানুষ ভেবে সে চলে যায়। তো উপর থেকে বন্ধু এসে নেমে বলো দোস্ত ভালুক তোমার কানে কানে কি বলেছে? বলছে দোস্ত আমাকে বলেছে যে সুসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু নয়, দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এটাই গল্পের স্টোরি। সক্রেটিস এন্ড হিজ ওয়াইফ আমরা জানি এটা। কিং লিয়ার এন্ড হিজ ডটার এটা আমরা ভালো করে জানি যে একজন রাজার 3টা কন্যা ছিল। খেয়াল করো একজন রাজার কয়টা কন্যা ছিল? একজন রাজার কন্যা ছিল 3টা। কয়টা ছিল কন্যা? 3টা। নামগুলো কি ছিল? গনেরিল, রিগান, কর্ডেলিয়া। গনেরিল খেয়াল করো, গনেরিল, রিগান, কর্ডেলিয়া। এই রাজার 3টা কন্যা ছিল। এটা ছিল বড়, এটা মেজো, এটা ছোট। এটা উইলিয়াম শেক্সপিয়রের দ্য কিং লিয়ার নাটকের বিখ্যাত কাহিনী। তখন এই রাজা এই 3 মেয়েকে জিজ্ঞেস করলো তোমরা আমাকে কেমন ভালোবাসো? গনেরিয়া বলল তোমাকে আমি এমন ভালোবাসি আমার জীবন দিয়ে বুঝতে পারবো না। রিগান একই কথা বললো। তখন ছোট মেয়েকে বললো তুমি কেমন ভালোবাসো? ছোট মেয়ে বললো বাবা আমি তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসি যতটুকু কি বলতো ভালোবাসি, যতটুকু ভালোবাসা যায় একজন বাবাকে তার মেয়ে। তখন রাজা অসন্তুষ্ট হলো, হারে আগের মেয়েরা আমার জন্য জীবন দিয়ে দিচ্ছে আর এই বছর যতটুকু ভালোবাসা ততটুকু। তখন রাজা রেগে মেগে এই কর্ডিয়াকে কি বলতো বনবাস দিয়ে দেয় আর এই দুইটাকে তার সকল সম্পত্তি ভাগাভাগি করে দেয়। দিন যায় বছর যায়, এই কর্ডিয়ার সাথে আবার অন্য ফ্রান্সের এক রাজার রাজপুত্রের সাথে দেখা হয়, তার সাথে বিয়ে হয়ে যায়। এই দিন যায় রাত যায়, এই 2 মেয়ে এক সময় রাজাকে কি করে বলো রাজাকে ভালোবাসা আস্তে আস্তে কমিয়ে দেয়। এক পর্যায়ে রাজাকে রাজ্য থেকে বের করে দেয়। তখন রাজার উপলব্ধি হয় না রে আমি ভুল করেছি, আমার ছোট মেয়ে কি বলতো সবচেয়ে পারফেক্ট এবং ভালো। আচ্ছা 15 নম্বরটা কারো কাহিনী এখানে আছে, দ্য ডগ উইথ দ্য পিচ অফ মিট এন্ড দ্য ক্রোস। ওকে, বলছে যে এই কুকুর এবং ক্রো এক টুকরা মাংস, মানে একটা কাক একবার এক টুকরা মাংস নিয়ে আসে। মাংস নিয়ে এসে গাছের ডালে বসে তার মতো করে খেতে শুরু করে। তখন কুকুর নিজ দিতে আসলে দেখে মাংস খাচ্ছে কাক, কুকুরে এমন করে ওকে জিভে পানি চলে আসে। তখন কুকুর বলে কাক ভাই তুমি মাংসটা আমাকে দাও না। তখন কাক বলে না না আমি দিব না, আমিই খাবো। তখন কুকুর ফোন দিয়ে কিভাবে মাংস খাওয়া যায়। তখন কুকুর বলে কাক ভাই তুমি কি জানো তোমার কণ্ঠ কত সুন্দর তোমার কণ্ঠ, তুই গান গাও তো। কাক ওরে বাপরে আমার কণ্ঠটা কি সুন্দর, গান তো গাইতো। গান গাইতে গেছে আর কাক মুখ থেকে মাংস পড়ে গেছে, কুকুর টেনে দিচ্ছে দৌড়। অর্থাৎ দুজন ব্যক্তিকে বিশ্বাস করতে নাই, এটা মূল মন্ত্র। পিকক্স এন্ড এ ক্রো ইন এ গুইজ অফ পিকক, মানে এক ক্রো মানে কাক আর পিকক মানে কি বলতো ময়ূর। একটা কাক ময়ূরের বেশ ধারণ করলো। ময়ূরের কিছু ফেদার তার কি বলতো তার কাঁধে লাগিয়া সে কাকদের দল থেকে চলে গিয়ে ময়ূরের দলে গেল। আর ময়ূর বললো যে এই এটা তো কাক ছদ্মবেশে আছে, দিছে মাইক দিয়ে বের করেছে। কাক তখন মন খারাপ করে আবার কাকের দলে গেল। কাকের দল বললো তুই ময়ূর হইতে চাইছিলি আমাদেরকে বাদ দিয়ে তোরও বের করে দিব, আবার দিছে মাইক
দুই দলে তাকে বিতাড়িত করলো। অবশেষে সে তার দুঃখটা বুঝতে পারলো, তার ভুলটা বুঝতে পারলো এবং সে প্রমিস করলো আর জীবনে মই হতে চাইবে না, কাকের মতো থাকবে। পরে সে আবার তাদের সাথে থাকে। এইটা হলো কি বলতো মূল মন্ত্র, অর্থাৎ তোমার যা আছে তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। আর 17 এ গ্রাসহপার এন্ড এন্ট, এটা আমরা জানি পিঁপড়া আর হচ্ছে ফড়িং। পিঁপড়া ছিল পরিশ্রমী আর গ্রাসহপার কি বলতো অলস। সে বসে বসে খেত, পিঁপড়া পরিশ্রম করতে, এক সময় তার খাবার শেষ, পিঁপড়ার খাবার রয়ে গেছে, না খেয়ে সে মারা যায়। আর পিঁপড়া বেঁচে থাকে। আমাদেরকে সচেতন হতে হবে এবং অধ্যবসায়ী হতে হবে। দ্য লায়ন এন্ড দ্য মাউস, আমরা জানি ওই যে সিংহ জালের মধ্যে আটকায় আর লায়ন কি বলতে কিচকিচকিচকিচি দাঁত দিয়ে কেটে তাকে মুক্ত করে। পরবর্তীতে কি বলতো আবার সিংহর মানে লায়নের মাউসের উপকার করে সিংহ, সিংহের উপকার করে কে বলতো মাউস। আমরা জানি না, পড়েছি আমরা এটা। 19 নম্বর দেখো এ কপলার এন্ড এ রিচ নাইবার, মানে এটা মূল কাহিনী হচ্ছে একটা মাউস, সিংহ ঘুমাচ্ছে, তার চারপাশে ঘুরতেছে, নাকের মধ্যে, গালের মধ্যে, পিঠের মধ্যে। তখন এক পর্যায়ে সিংহ বিরক্ত বলে এদিকে ধরছে, ধরে তোমার খেয়ে ফেলবো। তখন এই মাউস বললো আমাকে ছেড়ে দাও, আমি তোমার বন্ধু, তোমার উপকার করতে পারি। তখন সিংহ বলে হা হা হা, তুমি ছোট্ট একটা মাউস ইঁদুর, আমার কেমন উপকার করবা? পারবো, যা তোরে ছেড়ে দিলাম। পরে একবার শিকারী দল এসে সিংহকে জাল দিয়ে গেড়ে ফেলে, সিংহকে আটকাবে। যখন আটকাবে তখন কি বলতো এই যে মাউস এসে কি বলতো কিট 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 করে তার দাঁত দিয়ে জালটা কেটে ফেলে। তখন সিংহ মুক্ত হয়। তখন সিংহ বুঝতে পারে যত ছোট আর বড় সবাই সবাই বিপদে আসে। আজ এ ফলিশ কিং এন্ড হোয়াইট হর্স, এ ফলিশ মানে বোকা রাজা এবং হোয়াইট হর্স মানে সাদা কি বলতো হাতি, সাদা ঘোড়া। এক রাজা ছিল, সে ছিল একটা বোকা টাইপের, তাকে মানুষ পছন্দ করতো না। তার একটা সাদা ঘোড়া ছিল। একবার সে তার কিন্তু একটা বন্ধু ছিল যে অনেক জ্ঞানী ছিল, তাকে সব মানুষ পছন্দ করতো। তার রাজা একটু জেলাস হইতো, সে মানুষকে বলতো মানুষ কেন রাজাকে পছন্দ করে না, ওকে কেন পছন্দ করে। তখন সে কি করলো, তার বন্ধুকে ডেকে বলে এদিকে আসো, তুমি 7 দিনের মধ্যে আমার এই হোয়াইট হর্স, এই ঘোড়াকে কথা বলা শিখাবা, যদি কথা বলা না শিখাও তাহলে তোমার মৃত্যুদণ্ড। তখন তো বন্ধু মন খারাপ করলো, এটা কোনো হয়, এটা কি হয়? তখন বন্ধু তার মেয়ের সাথে শেয়ার করলো যে মা এই কাহিনী। তখন মেয়ে বুদ্ধি দিল, মেয়েরা বুদ্ধিমান। দেখছো, বলতো কারা বুদ্ধিমান? সবাই বলতো কারা বুদ্ধিমান? মেয়েরা বুদ্ধিমান নাকি ছেলেরা বুদ্ধিমান? দেখে একটু কমেন্ট করো তো। স্যার গ্রাফ এন্ড চার্ট বুঝি না, প্লিজ একটা ক্লাস করবো, আমি সবগুলো ক্লাস করাবো, এইভাবে সবগুলো ক্লাস করাবো। তুমি কি রাজি আছো? পার্ট বাই পার্ট ক্লাস করাবো। তখন রাজা কি বললো, তখন ওই বন্ধুর মেয়ে বললো যে বাবা তুমি যা রাজার কাছে গিয়ে বলো, রাজা মশাই এটা তো অনেক কঠিন কাজ, আপনি আমাকে 7 বছর সময় দেন, আমি আপনার যে বিখ্যাত আছে 7টা বছর সময় দেন, আমি শিখাবো। তখন রাজার কাছে গেল, 7 বছর সময় ছিল। রাজা বলে আসলে তো ঠিক, ঘোড়া তো কথা পায় না, এটা তো সময় লাগবে, ওকে দাও তোমাকে 7 বছর দিলাম। 7 বছরের মধ্যে রাজা মরে গেছে গা, তার আর কোনো কি বলতো কোনো সমস্যা হয়নি, সে তার ঘোড়া সে নিজে নিয়ে নিল। এইগুলো হচ্ছে এই কথা। আর এই ব্যক্তি রিলেটেড এগুলো তোমাকে করতে হবে। এস এম সুলতান, ডক্টর মোহাম্মদ ইউনুস, 3 স্টার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আসতে পারে। দেন টাইটানিক তোমাকে পড়তে হবে। গাজীপুরটাও তোমাকে কিন্তু কি বলতো পড়তে হবে। কি পীর? গাজীপুর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন হচ্ছে কি বলতো মাদার তেরেসা, এরিস্টটল, কাজী নজরুল ইসলাম, খান জাহান আলী, আব্রাহাম লিঙ্কন, রবীন্দ্রনাথ ঠাকুর, কিং সুলেইমান, আইনস্টাইন, ডক্টর আলফ্রেড নোবেল, রবিনসন ক্রুসো, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এই হলো আমাদের টোটাল রিয়ারেন্স। সবাই কি বলছে একটু কমেন্ট করে। মেয়েদের বুদ্ধি আর গাধার মাথা সমান, হ্যাঁ এভাবে বলা যাবে না। আর সব একটু বলো তো। সব একটু বলো তো, বুঝছি কিনা, মোটামুটি আমাদের আইডিয়া এসেছে কিনা, সব একটু বলো। এই হচ্ছে আমাদের কি বলতো রিয়ারেন্স, মানে এগুলো তোমাকে ভালো করে পড়তে পারে। মেয়েরা বুদ্ধিমান, ছেলেদের বুদ্ধি তো হাঁটুর নিচে থাকে, বাট আপনি না, আপনি অনেক ব্রিলিয়ান্ট। আচ্ছা গুড, ছেলেরা বলতে আমিও আসি, ওকে। আচ্ছা এই হলো রিয়ারেন্স, মনে কি থাকবে সবার? ফ্লোচার্ট আমরা অন্য একদিন বলবো, আজকে আমরা বলবো আবার কমপ্লিট স্টোরি। খেয়াল করো, আমি কিন্তু তোমাকে বলেছি রিয়ারেন্স তুমি যা যা পড়েছো সব কিন্তু আবার কমপ্লিট স্টোরিতে আসতে পারে। আচ্ছা এবার দেখি কমপ্লিট স্টোরির কাহিনীটা একটু খেয়াল করো। কমপ্লিট স্টোরি 2 রকম হয়, দেখো কমপ্লিট স্টোরি এটা 2 রকম হবে, সব একটু মনোযোগ দিবা।
আচ্ছা আরেকটা কথা বলি, আমরা কিন্তু তোমাদের নিয়মিত পরীক্ষা নিচ্ছি, তোমরা কি জানো এটা? আমরা কিন্তু তোমাদের নিয়মিত পরীক্ষা নিচ্ছি, তো সবাই কিন্তু নিয়মিত পরীক্ষা দিবা। তোমরা অনেকেই আমাদের লিংক অন করতে পারোনি গত 2 দিন, সেখানে একটা প্রবলেম ছিল, অনেকের মেইলের প্রবলেম, তোমাদের আমাদের না, অনেকের আছে মেইলের খবরই জানে না, এর জন্য অনেকের প্রবলেম হয়েছে। বাট আজকে পরীক্ষা তোমরা জানো আইসিটি পরীক্ষা অধ্যায় 1 এর উপরে, আজকে থেকে আর কোনো লিংকের সমস্যা হবে না, সবাই পরীক্ষা দিবে। সবাই একটু কমেন্ট করো কারা কারা পরীক্ষা দিবে, সবাই কমেন্ট করো কারা কারা পরীক্ষা দিবা। আচ্ছা, কমপ্লেক্স স্টোরি দুই রকম হয়, একটা হচ্ছে ট্রেডিশনাল গতানুগতিক, আর হচ্ছে ক্রিয়েটিভ। খেয়াল করো, ট্রেডিশনাল স্টোরি মানে কি, খুব মনোযোগ দিবা। ট্রেডিশনাল মানে হচ্ছে নরমাল স্টোরি গুলো, মনে করো এই যে বললাম এটা প্রো এবং পিবলস, আমার হ্যামিলিয়ন আর বাঁশিওয়ালা বললাম, বা তোমাকে বললো কি বলো তো বাইজিস ডিভোশন টু হিজ কি বলো তো মাদার, ট্রেডিশনাল। আবার ক্রিয়েটিভ হয়, ট্রেডিশনাল যদি আসে তাহলে ওই যে আমরা যে নিয়মগুলো বললাম, যেভাবে বললাম এইভাবে তুমি লিখবা। আর যদি ক্রিয়েটিভ আসে তাহলে তুমি কি করবা, ক্রিয়েটিভ আসলে কি করবা, মনে করো ক্রিয়েটিভ যখন আসবে তোমাকে একটা ক্লু দিবে, কি দিবে, ক্লু। ওই ক্লুকে ধরেই তোমাকে উত্তর করতে হবে। মনে রাখবা, ক্রিয়েটিভ আসলে যে পরীক্ষার প্রশ্ন যে খাতা কাটবে সে যা চাইবে তাই তোমাকে লিখতে হবে না। ক্রিয়েটিভ আসলে তুমি তোমার মতো করে লিখলেই হবে, তোমার মতো করে লিখলেই হবে, তবে সেটা একটা ক্লু থাকবে। এই ক্লুর আলোকে, যেমন তোমাকে বললো মিস্টার ইমন is a teacher, আচ্ছা, then he is a BCS cadre officer, আচ্ছা, he wants to educate people from different sectors of Bangladesh, so he goes different places of Bangladesh. দেখো প্রথমটা কি বলেছে, সে একজন শিক্ষক, সে বিসিএস ক্যাডার, সে চাচ্ছে মানুষকে শিক্ষিত করতে, এটাই তোমার ক্লু। এবার তোমার কাজ হবে, যেহেতু টিচারের কাজ কি, শিক্ষা দেওয়া, এবং তার উদ্দেশ্য কি, মানুষকে শিক্ষা করবে। সে আবার বিভিন্ন প্রান্তে যাবে, প্রাইমারি স্কুল স্থাপন করবে, প্রাইমারি শিক্ষকদেরকে শিক্ষা দিবে, স্টুডেন্টকে শিক্ষা দিবে, প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে দিবে, সরকারের শিক্ষার উদ্যোগকে কাজে লাগাবে, এবং নিজের স্বেচ্ছায় বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করবে। তার মানে ক্লু হচ্ছে ওইটা। আবার তোমাকে বললো মিস্টার ইমরান ওয়ান্টস টু বি বিজনেসম্যান, সে একজন বিজনেসম্যান হতে চায়। So here he is collecting different sources to gain money. দেখছো, তার ক্লু তোমাকে দিল কি, সে বিজনেসম্যান হতে চায়, তাই সে টাকা সংগ্রহ করতেছে। এখন তুমি যে স্টোরি লিখবা, যে গল্পটা লিখবা, তোমার থিম হবে, মোটিভ হবে, মূল হবে, উদ্দেশ্য হবে। বিজনেসম্যান হওয়ার জন্য কি করতে হবে, ফান্ড রেজ করতে হবে, সেক্টর বাছতে হবে, কোন সেক্টরে ইনভেস্ট করলে সে লাভবান হবে, কোন সেক্টরে ইনভেস্ট করলে সে লস হবে, এই জিনিসগুলো সে চিন্তা ভাবনা করবে, এইভাবে স্টাডি করতে হবে। সবাইকে আমার কথা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট করে দাও। তোমরা সবাইকে আমার কথা বুঝতে পেরেছো, একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, কারা কারা শেয়ার করোনি এখন থেকে একটু আমাকে কমেন্ট করে জানাও তো। শেয়ার এখনো কারা কারা করোনি দেখে একটু আমাকে কমেন্ট করো। সবাই একটু আমাকে কমেন্ট করো কারা কারা শেয়ার করোনি এখনো। আচ্ছা, তাহলে এবার দেখো স্টোরিতে যা যা থাকতে হবে, খুব মনোযোগ দেবে, স্টোরিতে যা যা থাকতে হবে। আচ্ছা, একটা স্টোরি তুমি লিখবে, এখানে কি থাকতে হবে, কিছু কম্পালসরি জিনিস আছে যেটা স্টোরিতে মাস্ট তোমাকে প্রেজেন্ট করতে হবে, নতুবা তুমি কিন্তু নাম্বার পাবে না। কি সেগুলো একটু দেখো। 1 নাম্বার দেখো, একটি টাইটেল, এটা মাস্ট, তোমাকে স্টোরিতে একটা টাইটেল দিতে হবে। মনে করো তুমি যা পড়েছো, যা বুঝেছো, এর উপরে তুমি একটা টাইটেল দিবা। টাইটেল একদম ফিক্সড হইতে হবে না, তোমার মতো করে দিলে হবে, টাইটেল দিবা। আচ্ছা, দেন টেন্সের দিকে খেয়াল রাখবা। টেন্স তোমাকে যে বলছে সে হতে চায়, আবার হতে চেয়েছিল। মিস্টার ইমন ওয়ান্টেড টু বি এ বিজনেসম্যান, সে বিজনেসম্যান হতে চেয়েছিল, বাট তাহলে দেখো অতীতের কথা কিন্তু এটা, সো এই কথাগুলো সব অতীত কালে চলে যাবে। আবার মিস্টার ইমন ওয়ান্টস টু বি এ বিজনেসম্যান, এটা বর্তমান, তাহলে বর্তমানকে এগিয়ে যেতে হবে। মিস্টার ইমন উইল ওয়ান্টস টু বি এ বিজনেসম্যান, মনে করো সে বিজনেসম্যান হইতে চাইবে, ভবিষ্যৎ তোমাকে লিখতে হবে। অর্থাৎ টেন্স কোনটা এটা তুমি মাথায় রাখবা, এটা কোন টেন্সে আছে। আচ্ছা, দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, হলো
গল্পের মধ্যে মরাল, দেখো মরাল লেসন আনতে হবে, অর্থাৎ নৈতিক শিক্ষা। তুমি গল্পটাতে বলতেছো নৈতিক কোন শিক্ষা এখানে আছে কিনা। যেমন সে একজন বিজনেসম্যান হতে চায়, তবে সে মন্দ কাজ করবে না, সে খারাপ ফল দিবে না, সে বাজে জিনিস বিক্রি করবে না, মানুষের উপকার করবে। তার মানে কি বলতো, সে নেগেটিভ কিছু করবে না, পজিটিভ কিছু করবে, এটা বোঝাচ্ছে। এইরকম মরাল লেসন থাকতে হবে। যেটা লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বলতো, অবশ্যই পুরো গল্প শেষ করতে হবে, পুরো গল্প শেষ করতে হবে। দেখো তুমি একটা স্টোরি লিখছো, তোমার ভুল হোক বা তুমি আসলে জানো না যে স্টোরি কিভাবে হবে, এটা কোনটা সঠিক, দরকার নাই, বাট তুমি গল্পটা তোমার মতো করে শেষ করে আসবা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি গল্পটা তোমার মতো করে শেষ না করো, তাহলে তুমি মনে করো জিরো পাইতে পারো। বি কেয়ারফুল, আবার বলে দিচ্ছি, তুমি যতই খারাপ পারো, যতই ভালো পারো, তুমি গল্পটা তোমার মতো করে শেষ করতে হবে। কথা বলতে 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 তুমি গল্পটাকে শেষ করতে হবে। তুমি গল্প শেষ না করো, তাহলে কিন্তু তুমি কি বলতো, নাম্বার না পাওয়ার সম্ভাবনা বেশি। গল্প তোমাকে শেষ করতেই হবে। সবাই একটু তারা মনোযোগ দিচ্ছে। প্রথম কি, ট্র্যাডিশনাল তো আমরা বুঝি, ক্রিয়েটিভ যদি হয় তাহলে স্টোরিতে যা যা থাকতে হবে, ক্রিয়েটিভ যদি হয় তাহলে স্টোরিতে কি কি থাকতে হবে। দেখো প্রথম হচ্ছে কি বলতো, স্টোরিতে যা থাকবে, এক নম্বর হচ্ছে কি বলতো, একটা টাইটেল থাকবে। তোমাকে একটা টাইটেল দিতে হবে। হোয়াট ইজ প্লটেড ক্যান নট বি প্লটেড, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, এরকম আর কি। আবার কোন টেন্সের দিকে খেয়াল রাখবা, টেন্স কি ইন্ডিকেট করেই তুমি স্টোরিটা কি বলতো টেনে নিয়ে যাবা, টেন্সের দিকে ইন্ডিকেট করতে হবে। স্যার মোরাল লেসন না থাকলে কি মার্ক কম দিবে? মোরাল লেসন না থাকলে মার্ক কম দিবে অবশ্যই। একটা মোরাল লেসনকে নিয়ে আসতে হবে তোমার মতো করে। দেন আমি বললাম যে আই ওয়ান্টস টু বি এ টিচার, দেন কি বলতো, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই এম গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস অফ বাংলাদেশ, হ্যাঁ, আই এম গোয়িং টু এস্টাবলিশ ডিফারেন্ট কাইন্ডস অফ স্কুলস মাদ্রাসাস ইন অল ওভার দ্য কান্ট্রি ডট ডট ডট। তাহলে এখানে মোরাল শিক্ষাটা কি? মোরাল হচ্ছে যে উই হ্যাভ টু ডু সামথিং গ্রেট in our society to make our people educated. By one is a great man who wants to spread the knowledges among the people of Bangladesh. অর্থাৎ এরকম কিছু নৈতিকতা তোমার মধ্যে চলে আসবে। তুমি ব্যবসায়ী হও, সৎ হবে না, সে ভালো ব্যবসা হবে। নৈতিকতা, এখানে নৈতিকতাকে একটা ইন্ডিকেট তুমি এখানে দিবা। গল্পের মধ্যে মোরাল লেসন রাখবা। দেন হচ্ছে অবশ্যই পুরো গল্প শেষ করবে, এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে গল্প শেষ মনে করো ইমন ইজ ড্যাশ, ইমন ইজ ড্যাশ, ইমন এখানে যাবে সেখানে যাবে, ইমন এই করবে সেই করবে, ইমন ওয়ান্টস টু বি ডট ডট ডট, আর কিছু বলটা তুমি বাদ দিও, তুমি জিরো পেয়ে যাবে। গল্প শেষ করতে হবে, তুমি অর্ধেক লেখো, হাফ লাইন লেখো, 2 লাইন লেখো, 20 লাইন লেখো, 50 লাইন লেখো, গল্প তোমাকে শেষ করতে হবে। তুমি যদি গল্পটা শেষ না করো তাহলে কিন্তু তুমি নাম্বার কম পাবা। আচ্ছা ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও তো আমাকে। সব একটু কমেন্ট করো, ক্লাসটি কেমন লাগতেছে সব একটু আমাকে কমেন্ট করে জানাও। আর সবাইকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু গত দুদিন কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারোনি। তোমরা গত দুদিন কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারোনি। তোমরা আজকে থেকে পরীক্ষা দিতে পারবা। ওকে, আজকে থেকে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা। সো ডোন্ট ওয়ারি, কেউ কোনো ধরনের চিন্তা ভাবনা করবে না। এবং সবাই আজকে থেকে কি বলতো নিয়মিত পরীক্ষা দিবা। আমাদের ইমন স্যার পেজে এইচএসসি তোমরা যারা আছো, তোমাদের জন্য কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি। আবার বলছি, তোমরা এইচএসসি যারা আছো তোমাদের জন্য কিন্তু আমরা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিচ্ছি রেগুলার। তোমরা এখন থেকে পরীক্ষা দিতে পারবা। গত দুদিন কিন্তু আমাদের একটু প্রবলেম হয়েছিল, আজকে থেকে আর প্রবলেম হবে না। তো সবাই কিন্তু অবশ্যই আজকে থেকে পরীক্ষা দিবা, সবাই পরীক্ষা দিবা। ক্লিয়ার? সবাই আজকে থেকে পরীক্ষা দিবা, আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো সবাই বুঝছি কিনা। সবাই একটু কমেন্ট করব। আচ্ছা অনেকে কমেন্ট করতেছো, দ্যাটস গ্রেট, ভেরি গুড। সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পারতেছো কিনা। তাহলে যদি আমাদের স্টুডেন্ট রাইটিং আসে আমরা কিন্তু এভাবে লিখব। আরেকটা কথা বলি, আমি অনেক জায়গায় দেখতে পাই এরকম, দেখো যে বৃষ্টি এই একটা স্টুডেন্ট রেটিং দিয়ে সব স্টুডেন্ট রেটিং হয়ে যাবে, এই একটা মুখস্থ করো এইভাবে সব হয়ে যাবে। বা একটা সত্য কথা বলি, এরকম ভাবে তুমি যদি পড়ো তুমি মনে মনে শান্তি পাবা, বাস্তবে না। এবং 100% দেখো তোমার ইংরেজিতে এও আসবে না,
এ গ্রেডও আসবে না এবং এ প্লাসও আসবে না। সর্বোচ্চ যদি আসে তাহলে সি ডি বি আইতে পারে। সো এরকম নিয়ম অ্যাপ্লাই করবে না, তুমি তোমার মতো করে লেখো। ভুল হোক, আমরা ভুল থেকে শিখবো, ভুল হোক। আমি তোমাকে যা বলেছি ঠিক এগুলো ভালো করে মনে রাখবা। আমি তোমাকে যেগুলো বলেছি এগুলো মনে রেখে এইভাবে তুমি কি বলতো পড়বা, তাহলে দেখবে ইনশাআল্লাহ তোমার কমন আসবে না তা না, 100% তোমার কমন আসবে এবং তুমি উত্তর করতে পারবে। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করে আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা এবার চলে আসি আমরা। আচ্ছা তাহলে এইখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো তোমাকে অবশ্যই একটা টাইটেল ইউজ করতে হবে তোমার মতো করে। সেকেন্ড যেটা অন্যতম ইম্পর্টেন্ট, মোরাল লেসন তোমাকে দিতে হবে একটা মোরাল। দেন হচ্ছে অবশ্যই পুরো গল্পটাই তোমাকে শেষ করতে হবে। এবার সেটা ট্রেডিশনাল হোক আর ক্রিয়েটিভ হোক। ট্রেডিশনাল তো আমরা বুঝি যে ট্রেডিশনাল কাহিনী হচ্ছে এটা, কিন্তু আচ্ছা যদি তোমার ক্রিয়েটিভ যদি হয় তাহলে তোমার এই জিনিসগুলো রেখে তোমাকে উত্তর করতে হবে। আচ্ছা একদম হচ্ছে উইথ ক্লু উইথ ক্লু। স্যার কত, হ্যাঁ রাইট, তাবাসসুম ছোট বোন আমার, তাবাসসুম জান্নাত রাইসে কিন্তু আমার আপন ছোট বোনের মতো, তোমরা কি জানো? আচ্ছা ছোট বোন বলেছে ভুল করবো, এখান থেকে শিখবে ইনশাআল্লাহ। হ্যাঁ এটাই, তোমরা অনেকে লিখতে চাও না ভাইয়া ভুল হবে, আরে ভাই ভুল হোক, আমরা ভুল থেকে শিখবো ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করো যে আমরা ভুল থেকে শিখবো, সবাই কমেন্ট করি। আচ্ছা কয় পেজ লিখবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা একটা কথা বলে কি, সবাই আমার নাম্বারটা খেয়াল করো, এইটা হচ্ছে আমার ফোন নাম্বার। তোমরা তো আমার সম্পর্কে কতটুকু জানো আমি জানি না। আমি ইমন স্যার অ্যাডমিশন স্টুডেন্ট, আমি পরে আমার স্টুডেন্ট এবার ঢাবিতে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, জাহাঙ্গীরনগর ফার্স্ট, বিএফইতে ফার্স্ট, আর সকল বিশ্ববিদ্যালয়ে মিলে আলহামদুলিল্লাহ অনেক অনেক চান্স পেয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, বাংলাদেশে এমন কোন টিচার নাই যে ইন্ডিভিজুয়ালি পড়াচ্ছে, ইংরেজি হোক, বাংলা হোক, আইসিটি হোক, যাই পড়ে ইন্ডিভিজুয়ালি পড়াচ্ছে, কিন্তু আমার চেয়ে বেশি স্টুডেন্ট চান্স পাইছে বিশ্ববিদ্যালয়গুলোতে। বাংলাদেশের কোনো টিচার পারবে না, অনলাইন হোক আর অফলাইন হোক, ইন্ডিভিজুয়াল কোনো টিচার আমার চেয়ে সাফল্য বেশি কেউ পুরো বাংলাদেশে দেখাতে পারবে না এককভাবে আমার থেকে ইংরেজি প্রাইভেট পড়ে যে পরিমাণ চান্স পাচ্ছে। সো এই প্রাইভেট বেসটা আমাদের অনলাইন অফলাইন দুইভাবে শুরু হবে। ফার্স্ট টাইমদের জন্য অনলাইনে শুরু হবে, তো যে কোনো জায়গাতে করতে পারবো। অফলাইন আমরা ফার্মগেট থেকে পড়াবো। এইচএসসি পরীক্ষা তোমাদের যে দিন শেষ প্র্যাকটিক্যালের আগে ওই দিন থেকে আমরা অফলাইন ভাবে শুরু করে ফার্মগেটে। যারা পড়তে চাও দ্রুত এই নাম্বারে আমাকে কল দিবা বা হোয়াটসঅ্যাপে নক দিবা, আর যারা অনলাইনে পড়বা তারা দ্রুত আমাকে নক দিবা। তুমি চাইলে প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে পারো। প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হলে তোমার লাভটা কি হবে? লাভটা হচ্ছে টোটাল যতটুকু ফি তুমি এখন এখান থেকে 20% কি বলতো ডিসকাউন্ট পাবা, 20% ডিসকাউন্ট পাবা। যারা ভর্তি হতে চাও তারা ইমন স্যার পেজে নক দিবা। ক্লিয়ার? আর আমাদের গত 2 দিন যে পরীক্ষা হয়েছে এর রেজাল্টটা আজকে 8:20 দিবে, আর 10টায় তোমাদের আবার পরীক্ষা হবে। যারা আমার পেইড বেসিস স্টুডেন্ট তাদের কিন্তু 9টার সময় আবার প্রাইভেট আছে, ক্লাস আছে, মনে রাখবা। যারা আমার পেইড বেসিস স্টুডেন্ট তাদের কিন্তু আজকে 9টার সময় আবার ক্লাস আছে, আমি নিব পেইড ব্যাচে। সেখানে আমরা কি পড়াবো? সিনোনিয়াম অ্যান্টোনিয়াম পড়াবো। আবার বলছি কি পড়াবো? আমরা সিনোনিয়াম অ্যান্টোনিয়াম পড়াবো। সবাই কিন্তু থাকবা। আচ্ছা এবার দেখো তাহলে কয় লাইন লিখবে একটু বলো সবাই স্টুডেন্ট। তাহলে শুনো, অনলাইনে কিন্তু অনেক ফ্রড আছে। যেমন আজকে দেখো একটা পেজে পোস্ট করেছে আমার একটা পোস্ট নিয়ে যে ইমন স্যার একটা ফেক করেছে, আমার একটা স্টুডেন্ট রাজশাহীতে 165তম হইছে। ওকে, তারা বলছে না এটা 2165 হবে। এটা নিয়ে তারা একটা ফেক পোস্ট করেছে। ইমন স্যারের কাছ থেকে এটা ঠিক করে না, ইমন স্যার ঠিক করে, ইমন স্যার ফেক করেছে, প্রতারণা করেছে। তো তার সম্পর্কে প্রতারণা করেছে স্টুডেন্ট নাম হচ্ছে পূজা নন্দী। খেয়াল করো, পূজা নন্দী, মানে পূজা নন্দী আমার প্রাইভেট থেকে পড়ে রাজশাহীতে, আর রাজশাহীতে 165তম হয়েছে। আমি পোস্ট করেছি, ওরা এটা কি স্ক্রিনশট দিয়ে বলেছে ইমন স্যার এটা ভুল ব্যাখ্যা করেছে, ও 165 হয় নাই, সে 2165 হয়েছে। স্যারের কাছ থেকে এটা আমরা আশা করিনি। তো এটা আমি ইনস্ট্যান্ট দেখছি, দেখার পরে ইমন স্যার কি জিনিস এতটুকু বলি, আমি কিছু বলি নাই। এই পূজা নন্দী নিজে সেখানে পোস্ট করেছে যে আমি পূজা নন্দী বলছি, আমি ইমন স্যারের স্টুডেন্ট, এবং ইমন স্যার 100% সত্য কথা বলেছে, আমি 165তম হয়েছি, আপনি কেন মিথ্যাচার করেছেন, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, আমার কাছে ক্ষমা চাইতে হবে, আমার মানহানি ঘটেছে। সাথে সাথে পোস্টটা ডিলিট করে ফেলেছে।
পরে পূজা নন্দী আবার ওই গ্রুপে পোস্ট করতে সেম কথাগুলো বলে, এখন আর তার পোস্ট অ্যাপ্রুভ করে না। বুঝো কি পরিমাণ খারাপ মানুষ। সবাই কি আলহামদুলিল্লাহ বলবে না? সে বলবে আলহামদুলিল্লাহ। ইমন স্যার কাজে এবং কাজে কর্মে 100% মিল আছে। আমি যা বলি ইমন স্যার তোমাকে তাই বলবো। আমার কাছে কোর্সে ভর্তি হবা, সপ্তাহে 5 দিন ইংরেজি ক্লাস পাবা। কিন্তু আমার পেইড বেসে যারা আছে তারা একটু মনক্ষুণ্ণ হয় যে স্যার এই ক্লাসগুলো আপনি ফ্রি দিচ্ছেন ওদেরকে, তাহলে আমরা পেইড বেসে কেন ভর্তি হলাম? যারা পেইড বেসে ভর্তি হয়েছে তারা ক্লাস পাবা, যারা পেইড বেসে নাই তাদের জন্য কিছু কিছু ক্লাস দিচ্ছি। দয়া দয়া দয়া, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ওকে সবাই আলহামদুলিল্লাহ। তো যারা আমার সাথে ইনশাআল্লাহ অ্যাডমিশন টেস্ট কন্টিনিউ করবা, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আমাদের কিন্তু প্রথম ব্যাচ প্রাইভেটে অফলাইন আমাদের 4টা ব্যাচ একসাথে শুরু হয়। প্রথম ব্যাচ, ওই ব্যাচগুলোতে সবচেয়ে বেশি চান্স পায়। এই তোমরা দেখছো না তিথিকে, দেখছো না তোমরা? তিথি কিন্তু প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল। তিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বলতো ফার্স্ট হয়েছে আমার স্টুডেন্ট তিথি। ও কিন্তু আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, হলিক্রস কলেজের। আবার দেখো সেকেন্ড যে হয়েছে জাহাঙ্গীরনগরে ফার্স্ট তিথি, আমার প্রথম ব্যাচে। বিপিতে ফার্স্ট প্রথম ব্যাচে। এই যে আমাদের কি বলতো নাহিদ, ও থার্ড ব্যাচের। প্রথম 4টা ব্যাচ আমাদের প্রথম ব্যাচ গুলো, না সরি ও প্রথম ব্যাচেরই ছিল। দেন হচ্ছে অফশরি, এও কি বলতো অফশরি প্রথম ব্যাচ না, সে চতুর্থ পঞ্চম ব্যাচের ছিল। সো তোমরা যারা ভর্তি হবে প্রথম ব্যাচ গুলোতে দ্রুত আমাকে এখনই নক দাও হোয়াটসঅ্যাপ নম্বরে। ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। আমি ইমন স্যার তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পেরেছে? এই নম্বরে হোয়াটসঅ্যাপ আমাকে নক দিবা। আচ্ছা, আর হচ্ছে সেকেন্ড টাইম যদি কেউ থাকে, সেকেন্ড টাইম আমাদের অনলাইন অফলাইন দুইটা ব্যাচ চলতেছে। অফলাইনে আমরা 1 তারিখ থেকে ফার্মগেটে শুরু করব, আর অনলাইনে যারা পড়বা তাদের কোর্স কিন্তু অল সাবজেক্টে চলতেছে। অফলাইনে শুধু ইংরেজিটা পড়াবো, অনলাইনে সব সাবজেক্টে পড়াবো। যারা ভর্তি হতে চাও দ্রুত আমাকে নক দিবা। ক্লিয়ার? আচ্ছা সব একটু আমরা ক্লাসে তারা চলে আসি। বলো কয় পেজ লিখবো সব একটু বলো। বলো স্টোরি আমরা কয় পেজ লিখবো সব একটু বলো তো দেখি। সব একটু বলো স্টোরি আমরা কয় পেজ লিখবো সব একটু কমেন্ট করি। আমরা স্টোরি কয় পেজ লিখবো দেখি সব একটু বলো তো। সবাই বলো স্টোরি আমরা কয় পেজ লিখবো সব একটু বলো। স্টোরি আমরা কয় পেজ লিখবো? আমি দেখি কে কয় পেজ লিখতে চাও। আচ্ছা বলেছে যে দেখে আমি শুনতে চাই, সব একটু বলো তো। স্টোরি কে ভুল থেকে শিখবো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ ভুল থেকে শিখবো। সব একটু বলো তো। 3 পেজ মেবি এমডি বিজিএ 3 পেজ বলো দেখি, সব একটু কমেন্ট করো। 3 পেজ। একটু কলা খাই, কলা খাবো? তোমরা খাবা? নাও এই যে ভাই দিলাম, খাও খাও খাও। তো তোমরা খাও না তাহলে কি তোর ভাইয়ে খাই? ওকে বলো স্টোরি কয় পেজ লিখবা সবাই বলো। ট্রেডিশনাল হলে তো 1.5 পেজ, ক্রিয়েটিভ হলে মার্কস 15 পেজ। হ্যাঁ স্টোরি কিন্তু 15 পেজ। সবাই বলো। রাফিদন বলেছে 4 পেজ। দেখি সবাই একটু কমেন্ট করে দেখি কে কত পেজ লিখতে চাও। আমি একটু দেখি। 10 লাইন বলেছে পলি, 10 লাইন পরিণতি বলেছে 2 থেকে 3 পেজ। সব একটু কমেন্ট করো, আমি দেখি কে কয় পেজ লিখবা। আর তোমরা এই শেষ সময়ের প্রস্তুতির জন্য তোমাদের রেগুলার পরীক্ষা নেব। পরীক্ষার জন্য সবাই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন দিব। সবাই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা যে স্যার নিয়মিত ফ্রি পরীক্ষা দিব, আমাকে অ্যাড দিন। অনেকে আমাকে কিন্তু নক দিয়েছো, আমি এখন অ্যাড করতে পারি। আই এম ভেরি মাচ সরি, একটু ব্যস্ত ছিলাম। আজকে বা কালকের মধ্যে অ্যাড করব, তবে লিংকটা তুমি ইমন স্যার পেজে পেয়ে যাবা। আচ্ছা 10 লাইন 10 লাইন 10 লাইন 10 লাইন সবাই একটু বলো। 2 3 2 3 10 লাইন বলছে পরিরক্ষিত 10 লাইন 10 লাইন। ওকে এবার আমি একটু বলি 2 থেকে 3 পেজ ফারদিন হাসান। আচ্ছা মনে রাখবা স্টোরি রাইটিং তুমি লিখবা 1.5 পেজ থেকে 2 পেজ, এর বেশি না। মনে থাকবে 1.5 পেজ থেকে 2 পেজ, এর বেশি লিখবে না তুমি। হয় 1.5 পেজ না 2 পেজ। আর লেখার সময় একটু টেকনিক অ্যাপ্লাই করবে, এইভাবে লিখবা। এই যে বাম পাশ বল কোন পাশ বলো তো? বাম পাশ থেকে শুরু করবে এইভাবে। এই মনে খাতাটা এইভাবে আছে, খাতাটা কিভাবে আছে? এইভাবে আছে। তাহলে এখান থেকে লেখা শুরু করবে। এই স্টুডেন্টিং এখান থেকে লেখা শুরু করবা, করে এখানে কি বলতো শেষ করবে। এই এখান থেকে লেখা এইভাবে, এখান থেকে লেখা শুরু করে এখানে শেষ করে ফেলবো, অথবা এখান থেকে লেখা শুরু করে এখানে শেষ করবো, অর্থাৎ এইভাবে। অথবা এইভাবে থাকলে একই কথা, এই যে এখান থেকে লেখা শুরু করে এখান থেকে লিখবা,
এখানে লিখে শেষ, এখান থেকে লিখে এখানে লিখবে শেষ। মনে রাখবা এটা কোনো বিষয়ই না তুমি 3 পেজ লিখছো না 4 পেজ লিখছো। আমার 15 মার্কসের, এজন্য আমাকে 5 পেজ লিখতে হবে। 10 মার্কের 3 পেজ লিখতে হবে, 5 মার্কের 1 পেজ না ভাই। যাদের হাতের লেখা বড় তারা চাইলে 3 পেজে লিখতে পারো, যাদের হাতের লেখা ছোট ছোট তারা 1.5 পেজে লিখতে পারে। পেজ কত এটা কখনোই কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে তুমি ভিতরে কি দিচ্ছ, ইনপুট কি দিচ্ছ, তুমি যে জিনিসগুলো যেটা জানতে চাচ্ছে, ওই যে বললাম টাইটেলটা আছে কিনা, মোরাল লেসনটা আছে কিনা, এবং এটা গল্পটা শেষ আছে কিনা, যে টেন্স আছে টেন্সটা ঠিক আছে কিনা, এগুলো তোমাকে মাথায় রেখে লিখতে হবে। এগুলো মাথায় রেখে লিখলে তুমি যেমন লেখো না কেন 100% তুমি মার্কস পাবা। সবাইকে আমার কথাগুলো বুঝতে পারতেছ? একটু কমেন্ট করে দাও। আর একটা কথা বলো, ক্লাসটা কি ভালো লাগতেছে একটু কমেন্ট করি। তাহলে আমরা 1.5 থেকে 2 পেজ লিখবো, এবং কিভাবে, এবং শুধু এটা না, প্যারাগ্রাফের ক্ষেত্রেও সেম। তুমি প্যারাগ্রাফ 3 পেজ লিখতে পারো, সর্বোচ্চ 3 পেজের বেশি না, মিনিমাম 1.5 পেজ, সর্বোচ্চ 3 পেজ লিখতে পারো। যাদের লেখা ছোট ছোট তারা 1.5 পেজ লিখো, কোনো সমস্যা নেই। যাদের লেখা একটু বড় তারা 2 পেজ 3 পেজ লিখো, কোনো সমস্যা নেই। কয় পেজ লিখলে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি জিনিসটা কি দিচ্ছ। ওকে, আচ্ছা এবার স্টুডেন্ট দেখো, এ ফার্মার এন্ড হিজ ওয়ান্ডারফুল গোস, এটা আমরা জানি। একজন কৃষকের একটা কি বলতো হাঁস ছিল, রাজহংস ছিল, সে প্রতিদিন একটা করে ডিম পারতো। ফার্মার কি করছে, এক কাজ করলো যে না একটা কাজ করি, একসাথে সব ডিম নিয়ে নিয়ে আমি একবারে কেটে সব ডিম বের করবে। কাটতে গিয়ে দেখে একটা ডিমও নয়, কারণ হাঁস বা মুরগি এগুলো তো প্রতি রাত রাতে একটা করে ডিম দেয়। সো অতি লোভে তাঁতি নষ্ট, গ্রেভস অল লস অল। এটা an honest wood cutter, একজন উড কাটার বা কাঠ যে কাঠুরিয়া, সে কাঠ কাটতে কাটতে তার কাঠুরি নদীতে পড়ে গেছে। সে কান্না করতে করতে এক পরী আসলো, পরী এসে বললো যে তোমার কি হয়েছে? বলছে আমার কাঠটা পড়ে গেছে। পরী তাকে দেখলো সে কতটুকু সৎ, তাকে তাকে কি বলছে, স্বর্ণের একটা কি বলতো কুড়াল দিল, এটা কি তোমার কুড়াল? না এটা আমার কুড়াল না। রূপা দিল, তোমার এটা না। দেন তামা দিল, তোমার না এটা না। তখন দিল কি বলতো নিজেরটা, এইটা হ্যাঁ এইটা আমার। তখন এই পরী তার কি বলতো এই সততায় অনেক খুশি হয়, তাকে অনেক কিছু কি বলতো গিফট বা উপহার দিয়ে দেয়। মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, এটা হচ্ছে এক কবলা মুসি এবং তার নাইবারের কাহিনী। অর্থাৎ মুসি তার মনের সুখে গান গাইতো, জুতো সেলাই করতো। পাশে একজন প্রতিবেশী ছিল। এর প্রতিবেশী কি করলো, একদিন মুসিকে বললো তুমি তো জুতো সেলাই করে কয় টাকায় পাও, এই নাও এই টাকাগুলো তোমাকে দিলাম, তুমি তোমার কাছে রাখো, ব্যবসা করো, কাজে লাগবে। সে টাকা পেয়ে বাসে আইসা টাকা কি করবে, হ্যাঁ সোরাইবো কিরা, কে নিব, জুতার নিচে রাখে, খাটের নিচে রাখে, গর্ত করে মাটির নিচে রাখে, আলমারিতে রাখে, তার আর ঘুম হয় না। 2 দিন 1 দিন 2 দিন 3 দিন ঘুমই হয় না। তখন সে টাকাগুলো নিয়ে এসে নাইবারকে বললো ভাই তোমার টাকা তোমার কাছে রাখো, আমি টাকা ছাড়াই তো ভালো শান্তিতে ঘুমাইতে পারি, টাকা আমার ঘুমাইতে দেয় না, তাহলে আমার টাকা নিয়ে লাভ কি? এই কথা বলেছে এখানে। দ্য জাজমেন্ট অফ এ ওয়াইজ জাজ, এটা হচ্ছে ওই যে বললাম না চোর ধরার জন্য লাঠি দিল, বলছে যে চুরি করতে লাঠি 1 ইঞ্চি বেড়ে যাবে সেইটা। What is play to one is dead to another, আপনার কাছে যেটা খেলা অন্যের কাছে এটা কি বলতো মৃত্যু সমান। এটা তারা কি বুঝিয়েছে, এটা হচ্ছে কিছু ছেলেরা বর্ষাকালে ব্যাঙ যখন খেলা করতেছিল পুকুরে, কিছু ছেলে এই ব্যাঙগুলোকে পাথর মারতেছিল। এই পাথর যে মারতেছিল তখন ব্যাঙগুলো কি বলতো মাথায় লেগে অনেক ব্যাঙ মারা যাচ্ছে। তখন বয়স্ক একটা ব্যাঙ উঠে এসে বললো তোমরা কি করছো? তখন ছেলেগুলো বললো যে আমরা তো কি বলতো খেলা করছি। তখন এই বৃদ্ধ ফকটা বললো ভাই তোমার কাছে যেটা খেলা সেটা আমার কাছে মৃত্যু, দেখো আমাদের অনেকে মারা গেছে। তখন তারা লজ্জিত হয় এবং তারা কি বলতো সেখান থেকে চলে যায়। আচ্ছা এটা মানে কি তোমাকে বুঝে শুনে কাজ করতে হবে। দ্য লায়ন এন্ড দ্য মাউস, এটা আমরা একটু দেখেছি। ফেলিওর আর দ্য পিলার্স অফ সাকসেস, এই যে অ্যান্ড্রু কিলসের এটা, অর্থাৎ স্পাইডার বারবার কি বলতো ব্যর্থ হওয়ার পরে মাকড়সার কাহিনী সেটা। চলো আসো 8 নাম্বার, হু ইজ টু বেল দ্য কেট, হু ইজ টু বেল দ্য কেট, ক্যাট মানে কে ক্যাটকে, বিড়ালকে কে ঘন্টা বাজাবে। অর্থাৎ এখানে কাহিনী কি জানো, একটা পুরাতন বড় বাড়ি ছিল, এই বাড়িতে একজন বাড়িওয়ালা থাকতো। এখানে অনেকগুলো ইঁদুর ছিল, ইঁদুর এখানে সেখানে ঘুরে বেড়াইতো, ইঁদুরের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেল বাড়ির মালিক। সে কি করলো, সে একটা বিড়াল নিয়ে আসলো, কারণ বিড়াল তো ইঁদুর ধরে খেয়ে ফেলে। তখন এই বিড়ালকে দেখে ইঁদুরগুলো তো বিপদে পড়ে গেল, হায় হায় রে এখন কি হবে, এখন তো আমরা চলাফেরা করতে পারবো না। তখন সকল ইঁদুর মিলে একসাথে ভাবলো কি করা যায়। তখন এক ইয়াং ইঁদুর এসে বললো আমি বুদ্ধি দিচ্ছি, দাও একটা কাজ করা যায়, আমরা বিড়ালের গলাতে একটা ঘন্টা লাগাই দিব। ঘন্টা লাগাই দিলে বিড়াল যখন হাঁটবে তখন টিং 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 শব্দ করবে, তো আমরা দেখবো বিড়াল কোন দিকে যায়, ওই দিকে আমরা যাবো না। সবাই তো ইয়া হু হুর রে খুশি রে বাবা 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 দিল। এখন বৃদ্ধ এক বিড়াল ইঁদুর দাঁড়াই বললো ঘন্টা তো বাঁধবা ঠিক আছে বাবা, কিন্তু ঘন্টাটা বাঁধবে কি?
তখন আর কেউ রাজি হয় না। ঘন্টা বাঁধতে গেলে যদি এবার বিড়াল তারা খেয়ে ফেলে, তখন সবাই যার যার মতো করে চলে যায়। এক পর্যায়ে তারা এই বাসা ছেড়ে অন্যদিকে চলে যায়। তার মানে এটা তারা কি বুঝিয়েছে? এটা তারা বুঝিয়েছে যে কথা অনেকেই বলতে পারে, কিন্তু কাজের সময় কারো পাওয়া যায় না। আমি ছোটবেলায় একটা ব্যাংক মেরে ফেলেছিলাম। ওকে, সব একটু কমেন্ট করো তো ক্লাসটা কেমন হচ্ছে। স্যার এই পেজে দুইটা ক্লাস হচ্ছে, কোনটা করবে, ইংরেজি নাকি জিকে? না, ইংরেজি ক্লাস করবা। জিকে ক্লাস তো হচ্ছে তোমার সেকেন্ড টাইমের জন্য হচ্ছে, ইংরেজি ক্লাস করবা তুমি। আচ্ছা, এবার সবাই চলে যাই। গ্রেপস আর সাওয়ার, আঙ্গুর ফল টক। আচ্ছা, 10 নম্বর, এ কিং এন্ড এ ফেমাস অ্যাস্ট্রোলজার। বলছে এ কিং একজন রাজা, এন্ড এ ফেমাস অ্যাস্ট্রোলজার একজন অ্যাস্ট্রোলজার। একটু করেছি এটা আমরা। গ্রেপস অল লুজ অল, এটা হচ্ছে কোনটা বলতো? ওই যে ফার্মারের কাহিনী, এটা সেটা। দেখো দ্য ফাইভ পিপার কি বলতো অফ হ্যামেলিয়ন। দেখো দ্য ফাইভ পাইপার, দ্য ফাইভ পাইপার অফ হ্যামেলিয়ন, হচ্ছে হ্যামলিনের বাঁশিওয়ালা। তাকে বলেছিল যে এতগুলো টাকা পয়সা দিবে সব ইঁদুরকে নিয়ে গেলে। সে বাঁশি বাজিয়ে সব ইঁদুরকে নিয়ে যায়, কিন্তু টাকা তারা দেয় না। তখন সে অন্য বাঁশি বাজিয়ে যত বাচ্চা ছিল সবাইকে নিয়ে চলে যায়, চির শূন্য হয়ে যায় ওই শহরটা হ্যামেলিয়ন। ওকে, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। ওই যে এটা খরগোশ আর কচ্ছপ, তুমি যতটুকু তুমি স্লো হও, তুমি আস্তে আস্তে কাজ করো, কোনো সমস্যা নেই, কিন্তু লেগে থাকতে হবে। এই তোমাদের মতো অনেক স্টুডেন্ট এরা কি করে বলো তো? এরা হচ্ছে অনেকে কাজ করে, মানে প্রচুর পরিমাণে পড়াশোনা করে আর নাই আ। আবার অনেকে আস্তে আস্তে পড়ে, দুদিন পরে আর নাই আ, ভাবে যে আস্তে আস্তে পড়ি, আমি অত বেশি পড়ি না, আমার দ্বারা হবে না। নো, তুমি আস্তে পড়ো, স্লো হও, কিন্তু লেগে থাকো, কন্টিনিউয়াসলি লেগে থাকো, তাহলে তুমি সফল হবে। এই কথা বলেছে। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, মানে দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ওই যে বিয়ারের কাহিনী যেটা সেটা। আচ্ছা, 15 নম্বর বলেছে বাইজিদ ডিভোশন টু হিজ মাদার। ওই যে বাইজিদকে তার মা বলে মধ্যরাতে বাবা পানি দাও। সে পানি আনতে বাইরে গেল, পানি এনে দেখে তার মা ঘুমাই গেছে। সে পানি দাঁড়াই ছিল, মার ঘুমের কষ্ট হবে, মাকে জাগায় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে মা তাকে জেগে আসে পানি নিয়ে, বাবা তুমি কি হচ্ছে? তো তুমি না পানি চেয়েছো, তুমি তো ঘুমিয়ে গেছো, আমি তোমাকে ঘুম থেকে তুলিনি। তখন মা তাকে দোয়া করে যে আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি অনেক বড় বাড়াও। তখন আল্লাহ তাকে মানে আউলিয়া বানিয়ে দেয়। ইউনিটি ইজ স্ট্রেংথ। এইটা হচ্ছে একজন কৃষক তার 3 ছেলেকে দেখে বললো, আচ্ছা তোমাদের প্রত্যেকটা আমি একটা লাঠি দিচ্ছি, লাঠিটা তোমরা ভাঙো তো দেখি। প্রত্যেকে আলাদা আলাদা দিল, কেউ ভাঙতে পারলো না। তখন বলে একটা কাজ করে, 3 জন একসাথে ভাঙো তো। 3 জন একসাথে ভেঙে ফেলেছে। এটা বুঝলো যে আচ্ছা তোমরা যদি এভাবে একত্রে থাকো তখন কিন্তু শক্তি বাড়বে, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। সো ইউনিটি ইজ স্ট্রেংথ। পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস। এটা হচ্ছে তোমার অ্যান্ডি কিলসের গল্প, যেটা রবার্ট ব্রুসের গল্প। কিং লিয়ার এন্ড হিজ ডটার পড়েছে আমরা, দ্য ডুব এন্ড দ্য এন্ট। অর্থাৎ একবার এক কি বলতো শিকারী, কি বলতো পাখি, পিঁপড়া নদী দিয়ে ভেসে যাচ্ছে। তখন ডুব কি বলো, গুগু কি করলো, একটা পাতা ফেললো, দেন পিঁপড়া পাতায় উঠলো, উঠে উপরে আসলো, দেন তারা বন্ধু হয়ে গেল। আবার এক সময় এই গুগু গাছে বসে শিকারী তাকে তীর মারবে, তখন পিঁপড়ে গিয়ে কামড়ের কারণে সে পেরে উঠে এবং তীরটা লক্ষ্যবস্তু সে বেঁচে যায়। অর্থাৎ বিপদে বন্ধু বন্ধুর পাশে থাকে, সেটা বলছে এখানে। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায়। ওই যে কাক এবং পি বলছে এটা। এ ফুলিশ ক্রো এন্ড এ কানিং ফক্স। এটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না, কাক একটা কি মাংস টুকরা পায়, শিয়াল বলে তোমার কণ্ঠ সুন্দর, কাউ তো গাইতে গিয়া মাংস ফেলে সে নিয়ে চলে যায়। এটা বোঝাচ্ছে এখানে। অর্থাৎ দুষ্ট মানুষকে ব্যাডম্যান ক্যানট বি বিলিভ, দুষ্ট মানুষকে বিশ্বাস করা যাবে না। এ সেলফিশ জায়ান্ট, একটা কি বলতো সেলফিশ স্বার্থপর জায়ান্ট মানে বুঝো দৈত্য, স্বার্থপর দৈত্য। এটা কোনটা? এটা হচ্ছে স্বার্থপর দৈত্য। এটা হচ্ছে এক দৈত্যের একটা বিশাল বাগান ছিল, সেই বাগানে ফুল ছিল, পাখি ছিল, গাছ ছিল এবং বাচ্চারা কিচির মিচির করতো, খেলাধুলা করতো। দৈত্য একদিন এসে থেকে বাচ্চারা খেলাধুলা করে, দৈত্য বাচ্চাদেরকে বকা দিল, বললো তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমাদের আর এখানে থাকতে হবে না, আমার বাগানে কেউ ঢুকতে পারবে না। বাচ্চারা মন খারাপ করলো, তারা চলে গেল। দৈত্য একটা দালান দিল, চারিদিকে ওয়াল তৈরি করলো। এমন অবস্থায় বাচ্চারা নাই দেখে গাছ শুকিয়ে গেছে, পাখি বসে না, ফুল ফুটে না, পাখি উড়ে চলে গেল। তখন দৈত্য দেখলো কাহিনী কি, এমন হলো কেন? হঠাৎ করে একদিন থেকে আবার পাখি উঠতেছে, বাতাস বইতেছে, ফুল ফুটতেছে। তখন দৈত্য দেখলো ওই বাচ্চারা আবার খেলাধুলা করতেছে। তখন দৈত্য তার নিজের ভুলটা বুঝতে পারলো, সে বাচ্চাদেরকে আদর করলো এবং তাদেরকে এখানে খেলাধুলা করতে দিল। এটা বলেছে সবাইকে সব কাজের সুযোগ দেওয়া উচিত। এই হলো আমাদের স্টোরি রাইটিং। আচ্ছা, সবাইকে আমার কথাগুলো বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো তো। তোমরা সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করি। এই ছিল আমাদের আজকের স্টোরি রাইটিং। ক্লাস কি শেষ? হ্যাঁ, এখন ক্লাস শেষ হবে। যারা আমার প্রাইভেট বেসিক স্টুডেন্ট আছো
তোমাদের পেইড বেসের ক্লাস কিন্তু রাত 9টায় শুরু হবে। তোমরা কিন্তু অবশ্যই সবাই থাকবা, কে কিন্তু যাবে না, ক্লিয়ার? আর সবাই একটু বলো, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। আমাদের আগামী কালকে তোমাদের ক্লাস হবে। আচ্ছা, আমি চাচ্ছি এইভাবে প্রত্যেকটা মুখস্থ অংশ, যেমন আজকে এই দুইটা বললাম, আগামী কালকে বলবো আমি ফ্লো চার্ট এবং মনে করো তোমার ফ্লো চার্ট বা তোমার হচ্ছে মনে করো গ্রাফস ব্যাখ্যা করে দিব। দেন হচ্ছে এরপর আবার প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে সেটা বলে দিব, অ্যাপ্লিকেশন নিয়মটা কিভাবে সেটা লিখে দিব। তোমরা কি রাজি আছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। সব একটু আমাকে কমেন্ট করো, তোমরা কি রাজি আছো কিনা, সব একটু কমেন্ট করবো। আর সবাই কিন্তু আমরা ক্লাসে শেয়ার করে দিও প্লিজ, গ্রাফ চার্ট এন্ড লেটার আর একটা ক্লাসে। হ্যাঁ, আমরা এভাবে ক্লাস নিতে চাই, সব একটু কমেন্ট করো আমরা ক্লাস নিবে কিনা। তো তোমরা এভাবে নিয়মিত ক্লাসগুলো করবে ইনশাআল্লাহ, আশা করি ভালো কিছু হবে তোমাদের জন্য। আজকে আমাদের ক্লাসটা আমরা এখানে রাখতেছি। সবাই ভালো থাকবা, সুখে থাকবা। স্যার কালকে পিডিএফ কোথায় দিবেন? কালকের পিডিএফটা তোমরা ইমন স্যার 0680 যে নাম্বার, ওই নাম্বার যারা রেগুলার পরীক্ষা দিবা পিডিএফ চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিও যে স্যার আমি 25 স্টুডেন্ট, আমি পিডিএফ চাই, আমাকে অ্যাড দিন। আর আমাদের এই শেষ সময়ে প্রস্তুতির জন্য কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। যারা ভর্তি হতে চাও 510 টাকা লাগবে, ওই নাম্বারে বিকাশ করে আমাকে নক দিবা। আলহামদুলিল্লাহ ভালো লাগছে ক্লাস, সবাই একটু কমেন্ট করো অনেক ভালো লাগছে স্যার, একদিন সামারি আলোচনা করুন প্লিজ। সামারি কি ক্লাস তোমরা চাও? অবশ্যই নিবে, সবাই একটু কমেন্ট করো। তবে সব ক্লাস তোমরা ফ্রি পাবে না, এই ক্লাসগুলো আমরা আমাদের পেইড বেসও এখন থেকে বেশি বেশি করে নিব। 8:30 গতকালকে দুটো পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আজ রাত 8:30 গত যে দুটো পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট দিবে, সব রেজাল্ট দেখে নিবা। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। জি স্যার রাজি, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবা, সুখে থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলছি, তোমরা যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হবা তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও। অফলাইন দুইভাবে আমরা পড়াবো। আমি বলছি তোমার কথা দিচ্ছি, আমার কথা শুনবা, তুমি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করো, সব জায়গায় চান্স পাবো। তোমার যত খারাপ রেজাল্ট হোক আর যত ভালো রেজাল্ট হোক, সবাই বলে ইনশাআল্লাহ, সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই কমেন্ট করে। অনেকের জিপি খারাপ, বাবা আমার দ্বারা হবে না, ডেফিনেটলি হবে, জাস্ট আমার কথাগুলো শুনবে ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই কমেন্ট করো ইনশাআল্লাহ। এইভাবে করলে আর অন্য থেকে প্রায় পড়া লাগবে না, আর লাগবে না ইনশাআল্লাহ, জাস্ট আমার কথাগুলো শুনবা। থ্যাংক ইউ ভেরি মাচ।